আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আপনারা জানেন যে আমরা আমাদের আজকে একটি লাইভ প্রোগ্রামে আমরা আপনাদের সাথে মিলিত হচ্ছি কবি আল মাহমুদের স্মরণে। এই লাইভ প্রোগ্রাম কবি আল মাহমুদ বাংলা সাহিত্যের সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি। আমাদের কাছ থেকে চলে গেছেন আজ থেকে 17 মাস, গত বছর 15 ফেব্রুয়ারি রাতে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার জন্মবার্ষিকী ছিল মাত্র 4 দিন আগে, তার জন্মবার্ষিকী ছিল। আমরা সেই জন্মবার্ষিকীর সীমিত আয়োজনে আমরা বিভিন্নভাবে পালন হতে দেখেছি, কিন্তু এটিকে কবি আল মাহমুদের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তাদের স্মৃতিতে আল মাহমুদ কেমন ছিলেন, আমরা এটা নিয়ে আমাদের ফেসবুক লাইভে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আশা করব যারা হয়েছেন তারা শেয়ার করে অন্যদেরকে এই লাইভ দেখার, এই আলোচনা দেখার, গুরুত্বপূর্ণ এই আলোচনার কথাগুলো শোনার, দেখার সুযোগ করে দিবেন। আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের গৌরব, যিনি কবি আল মাহমুদের সাথে 80-র দশক 90-এর দশক পুরো সময় জুড়ে কবি আল মাহমুদকে নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আপনাদের অনেকেরই তাকে পরিচয় করে দেয়া আমার অনেকটা দৃষ্টতার পর্যায়ে পড়ে। আনোয়ার হোসেন মঞ্জু ভাই, যিনি সবার কাছে পরিচিত মুখ, ঢাকা ডাইজেস্টের জন্য তিনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন পাঠকদের কাছে। এছাড়াও তিনি বাংলাদেশের সাংবাদিকতা জগতের অন্যতম সিনিয়র সফল সাংবাদিক, বিভিন্ন সংবাদপত্রে, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, বাসস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এখন তিনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর যুক্তরাষ্ট্র থেকে, নিউ ইয়র্ক থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আনোয়ার হোসেন মঞ্জু ভাই, তাকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মঞ্জু ভাই কষ্ট করে সেখানকার, এখন সকালবেলা, তাকে আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একটু সম্ভবত আর্লি উঠতে হয়েছে, এই জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মঞ্জু ভাইয়ের প্রতি। আনোয়ার হোসেন মঞ্জু ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের আজকের এই আলোচনায় আরো যুক্ত আছেন কবি আল মাহমুদের সাথে, যিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুগেরও বেশি সময় ধরে কাজ করেছেন, আল মাহমুদকে নিয়ে লেখেন। বাংলাদেশের বিশিষ্ট প্রখ্যাত ছড়াকার কবি শাহিন রাজা ভাই আমাদের সাথে আছেন। তিনি একটু আগেও স্ক্রিনে ছিলেন, হয়তো আবার যুক্ত হচ্ছেন। আমরা আমাদের সাথে আরো আছেন আজকের এই লাইভ আলোচনায়, আমাদের সাথে আরো যুক্ত বা আলোচনায় অংশগ্রহণ করবেন আপনাদেরই অত্যন্ত সুপরিচিত জাকির আবু জাফর, যিনি ছড়াকার, গীতিকার হিসেবে তার অত্যন্ত সুখ্যাতি রয়েছে, কবি এবং সাহিত্যাঙ্গনে তার বেশ সরব বিচরণ রয়েছে। তিনি হচ্ছেন কবি জাকির আবু জাফর। আরেকজন আমাদের সাথে আজকে যুক্ত আছেন এই আলোচনায়, স্মৃতিচারণমূলক এই আলোচনায় কথা বলার জন্য, যিনি বাংলাদেশে কবি আল মাহমুদকে নিয়ে আমার জানা মতো সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি আল মাহমুদের উপর গবেষণা করে, রিসার্চ করে যিনি পিএইচডি হোল্ডার, পিএইচডি করেছেন। আমাদের অত্যন্ত অনেকেরই অত্যন্ত সুপরিচিত ফজলুল হক, ডক্টর ফজলুল হক তুহিন ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা সকলকে আজকের এই ক্ষুদ্র আয়োজনে কষ্ট স্বীকার করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চ্যানেল এর পক্ষ থেকে, এটি চ্যানেল এ আপনারা জানেন একটি ইউটিউব এবং অনলাইন টেলিভিশন, এখানে আমাদের ইউটিউবেও এটির সক্রিয়তা রয়েছে এবং অনলাইনেও এবং ফেসবুকে একই সঙ্গে এই তিনটি মাধ্যমে এই চ্যানেল এ বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের ভিডিও সাধারণত শেয়ার করে থাকে। আজকের এই ক্ষুদ্র আয়োজনে যুক্ত হওয়ার জন্য সম্মানিত অতিথিদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন, আমাদের প্রযুক্তিগত কারণে আমাদের কয়েক মিনিট লেট হয়েছে। আপনারা জানেন এই প্রযুক্তিটি বাংলাদেশে খুবই নতুন। এই প্রযুক্তিতে যে কারণে শুরু করতে কিছুটা অনেকের যারা যোগ দেন তাদের বা যেখান থেকে শুরু করা হয় কিছুটা প্রযুক্তিগত সমস্যা প্রায়ই হয়ে থাকে, সে কারণে আমাদের খানিকটা কয়েক মিনিটের জন্য বিলম্বিত হয়েছে। এই জন্য আমরা দর্শক যারা আমাদের সাথে অপেক্ষা করেছিলেন
তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি। এবং এই আজকের যে আলোচনাটা, এই আলোচনাটি আমরা শুধু ফেসবুক বা ইউটিউবে নয়, এটি আমাদের বিভিন্ন ব্যক্তিগত যেসব আইডি আছে সেখানেও আপনারা যুক্ত হতে পারবেন। এবং যারা ইতিমধ্যে অপেক্ষা করেছেন তাদেরকে অনুরোধ করব এরই মধ্যে আপনারা আশা করি আমাদের সাথে যোগ দিবেন। আমরা আজকে কবি আল মাহমুদকে নিয়ে যে আলোচনা আমরা আয়োজন করেছি, এখানে আপনারা জানেন কবি আল মাহমুদকে নতুন করে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। কবি আল মাহমুদ বাংলাদেশের শিকড়ের কবি। বাংলাদেশের কবি আল মাহমুদের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বাংলাদেশের অন্য কোনো কবির মধ্যে ছিল না। তিনি একই সঙ্গে শুধু কাব্য চর্চাই নয়, সাহিত্য চর্চা, প্রবন্ধ, নিবন্ধ, কথা সাহিত্য, একই সঙ্গে উপন্যাস, এই সব কিছুর সাথে তিনি তার নাম জড়িয়ে আছে। তো এরকম একজন কবিকে, গুণী কবিকে নিয়ে আমরা আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বিশ্বাস করি যে আপনারা এই আলোচনা আপনারা শেষ পর্যন্ত আপনারা অংশগ্রহণ করে আলোচনার সাথে থাকবেন, আমরা সেই প্রত্যাশা করছি। আজকে এই আলোচনার শুরুতেই আমি অনুরোধ করব আলোচনার সূত্রপাত করার জন্য যিনি কবি আল মাহমুদের উপর বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি গবেষণা করেছেন, ডক্টর তুহিন। তিনি আমাদের সাথে আজকে আল মাহমুদের তার সাথে অনেক স্মৃতি রয়েছে। তিনি আল মাহমুদ অত্যন্ত ঘনিষ্ঠভাবে কবি আল মাহমুদের সাথে দীর্ঘ সময় কাজ করেছে, একদম শেষ জীবন পর্যন্ত তিনি খুব কাছে থেকে আল মাহমুদকে দেখেছেন। ডক্টর তুহিনকে আমি বলবো যে আলোচনার সূত্রপাত করার জন্য। ধন্যবাদ আব্দুল্লাহ। আজকের দিনটি খুবই স্মরণীয় হয়ে থাকবে এবং খুব ভালো লাগছে যে কিছু বিখ্যাত মানুষের সঙ্গে আল মাহমুদকে নিয়ে কিছু কথা বলতে পারছি। আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ। এবং আমার সাথে কখনো দেখা হয়নি, ভার্চুয়ালি দেখা হয়ে গেল। খুব ভালো একটা অভিনব ব্যাপার এই যুগে। এবং তারুণ্যের প্রতি এবং কথা শিল্পী শাহিন রেজা ভাই লাইভ করছে, খুব ভালো লাগছে। এবং আমাদের কবিতা শিল্পী জাকির আবু জাফর ভাই আছেন। আজকের শিরোনাম স্মৃতিতে অমলিন কবি আল মাহমুদ। আমার স্মৃতিতে হ্যাঁ জাকির ভাই কথা বোঝা যাচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে অন্য সবার মাইক্রোফোন গুলো যদি একটু মিউট করে দেন তাহলে কথাটা বোঝা যাবে। সবাই যার বাম সাইডে মাইক্রোফোন গুলো একটু মিউট করে দেবেন। হ্যাঁ যেটা বলছিলাম এবার ঠিক আছে। যেটা বলছিলাম যে এখানে বয়োজ্যেষ্ঠ সম্ভবত মঞ্জু ভাই, তারপরে আব্দুল্লাহ ভাই, শাহিন ভাই, তারপরে জাকির আবু জাফর ভাই। তো তাদের সঙ্গে আল মাহমুদের যে পরিচয় এবং দীর্ঘ সময় ব্যাপী আল মাহমুদের সাথে যে সম্পর্ক এবং যে ঘনিষ্ঠতা সব মিলিয়ে তাদের বেশি সমৃদ্ধ। আর আমি যেহেতু রাজশাহীতে থাকতাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছি, এজন্য আমি মাঝে মাঝে আমার গবেষণার কাজে। এবং আল মাহমুদ যখন রাজশাহীতে এসে তখন তার সঙ্গে ঘনিষ্ঠভাবে সুযোগ হয়েছে। তো আল মাহমুদকে সেটা মনে হচ্ছে যে একজন মানুষ হিসেবে খুবই জেন্টলম্যান এবং সকলের সাথে সহজে মিশতে পারতেন। এবং আমরা পদ্মার ধারে একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি। ওখানে মাউদ ভাইয়ের গোল্ডিং সিগারেট নিয়েছিলাম এবং অনেক ছবি তুলেছিলাম এবং সেই ছবিগুলো হারিয়ে গিয়েছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভাইকে নিয়ে বিশাল বিশাল অনুষ্ঠান করেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অর্থাৎ থেকে শুরু করে এবং তার যে হোটেলে থাকা সব মিলিয়ে সেই স্মৃতিগুলো মনে হয় যে চিরস্মরণীয়, বরণীয় এবং উজ্জ্বল স্মৃতি হয়ে আছে। এখনো প্রতিধ্বনি হচ্ছে আমার মনে হয় সবগুলো বন্ধ করে দেওয়া যাবে। এবং ঢাকাতে আমি গত 5 বছর ধরে ঢাকাতে থাকি। তো সেখানেও আল মাহমুদের পাশে অসংখ্যবার গিয়েছি। আল মাহমুদ সেই সময় চোখে দেখেন না, কানে অতটা শোনেন না, চোখে খুবই অল্প দেখতেন, কিন্তু আসলে স্মৃতি অনেক ভালো ছিল এবং তার কবিতা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ হয়েছে। তিনি তার বেডরুমে শুয়ে থাকতেন, সেখানে আমরা তার শিয়রে বসে পাশে বসে যে সময়গুলো কেটেছে সেগুলো আসলে খুবই দুর্লভ মুহূর্ত। কারণ আমরা জানি যে আল মাহমুদ হচ্ছে বাংলা সাহিত্যের অনিবার্য কবি একজন, এবং আধুনিক বাংলা কবিতার একটি বড় বাক আল মাহমুদ। তো সেদিক থেকে সমকালীন বাংলা কবিতার যেহেতু তিনি প্রধান কবি ছিলেন এবং এখনো আছেন, তারপরে আর অত বড় কবি বাংলা সাহিত্যে এখন আমরা দেখতে পাচ্ছি না। তো সেই দিক থেকে সেই স্মৃতিগুলো অমলিন হয়ে আছে। এটা আমার জীবনে একটি বড় পাওয়া। তো আমি মনে হয় যে আলোচনার পরবর্তীকালে আল মাহমুদের কবিত্ব নিয়ে, আল মাহমুদের সাহিত্যিক দিকগুলো নিয়ে, তার যে বহুমাত্রিক প্রতিভা, এগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপাতত এটুকুই আমি শুরু করলাম। ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই, শোনা যাচ্ছে না, আপনার মনে হয় মিউট করা আছে। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর তুহিন। আমরা তার কাছ থেকে তিনি যেসব বিশদ গবেষণা করেছেন সে বিষয়ে আমরা আরো বিশদ বক্তব্য তার কাছ থেকে শুনবো, তার স্মৃতির কথা, বা তিনি যে বিষয়গুলোতে গবেষণায় গুরুত্ব দিয়েছেন সেগুলো আমরা শুনবো। আল মাহমুদ সাধারণ কোনো কবি ছিলেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে তার নিজস্ব একটা ঢং ছিল, নিজস্ব একটা রীতি ছিল। আমি বিশ্বাস করি যে আল মাহমুদের সাথে আমার ব্যক্তিগত স্মৃতির কথা যদি বলি, আমি খুবই আনোয়ার হোসেন মঞ্জু ভাইদের তুলনায় আমাদের স্মৃতি খুবই কম। কিন্তু আমি দৈনিক ইনকিলাবে 17 বছর চাকরি করার সময় বিভিন্ন সময়ে তার কাছ থেকে তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে। বিভিন্ন কারণে লেখা সংগ্রহ বা সাক্ষাৎকার নেয়া এইসব বিষয়ে বিভিন্ন সময় যেতে হয়েছে তাকে। এর বাইরে তার সাথে আমাদের সাংবাদিক ইউনিয়ন করতে গিয়েও তাকে একাধিকবার তার সঙ্গে আমার বসতে হয়েছে। আমাদের একাধিক অনুষ্ঠানে তাকে অতিথি করে আনার সময় দীর্ঘ সময় তার বাসায় এবং আমাদের প্রেস ক্লাবে, ইউনিয়ন অফিসে তার সাথে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমি আজকে যেখানে বসে কথা বলছি, আমার এই অফিসে, এটি আমার একটি ব্যক্তিগত স্কুলের অফিস। সেখানে এই স্কুলে তিনি প্রধান অতিথি হয়ে এসেছিলেন, আমার বাসায় এসেছিলেন। একসাথে আমরা একটি দিন এই বাসায় আল মাহমুদ সহ আমরা আমার বাসায় কাটিয়েছিলাম। সেখানে অনেক মধুর স্মৃতি রয়েছে। তখন তিনি অবশ্য অনেক জয়ী হয়ে গিয়েছিলেন, একদম শেষ দিকে তাকে এখানে দাওয়াত করে এনেছিলাম। তো আল মাহমুদের সাথে সবচেয়ে বেশি স্মৃতি যাদের রয়েছে তার মধ্যে একজন আছেন আমাদের আজকের এখানকার অতিথি, কবি শাহিন রাজা। কবি শাহিন রাজার কাছ থেকে আমরা কিছুটা শুনে তারপরে আমরা ওনাদের কাছে যাব। তিনি কবি শাহিন রাজার সাথে তিনি এবারে আল মাহমুদের জন্মবার্ষিকীতে এবং আল মাহমুদের মৃত্যুর পরও কবি শাহিন রাজা বিশদভাবে বিভিন্ন গণমাধ্যমে লিখেছেন। যদিও একজন কবি, যে মাপের কবি আল মাহমুদ, তার সেই তুলনায় বাংলাদেশের গণমাধ্যম তার প্রতি অবিচারই করেছে আমরা বলতে পারি। কিন্তু শাহিন রাজা বা কবি জাকির আবু জাফর তাদের প্রচেষ্টায় অনেকটাই আমরা সেটা কিছুটা আমরা গণমাধ্যমে তার উপস্থিতি দেখেছি। আমরা এখন কবি শাহিন রাজার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি আল মাহমুদের সাথে তার স্মৃতি প্রসঙ্গে। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। বিষয়টা হলো, আল মাহমুদ তো আমাদের অন্তরে মিশে আছেন। আল মাহমুদ বাংলাদেশের পথে প্রান্তরে, ধুলিতে, ঘাসে, নদীতে সর্বত্র মিশে আছেন। বাংলাদেশকে যদি আমরা, বাংলাদেশের কবিতাকে যদি আমরা ব্যবচ্ছেদ করতে যাই, এর প্রতিটি অণুতে, পরমাণুতে আমরা আল মাহমুদকে আবিষ্কার করি। আমরা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি পেয়েছি,
এই রাষ্ট্রটি পাওয়ার জন্যেও আল মাহমুদ লড়াই করেছেন, যদিও আজ তার সে স্বীকৃতি নেই। তিনি একজন মুক্তিযুদ্ধের অগ্রণী লড়াকু সৈনিক ছিলেন। সেই ইতিহাসটা আমরা বিস্তৃত হতে বসেছি। আল মাহমুদের মৃত্যুর পরে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, এই দেশের একজন কবি হিসাবে আমি নিজেই নিজের বিবেকের কাছে লজ্জিত, প্রশ্নবিদ্ধ। আজ হয়তো একটি বিশেষ মহলের প্ররোচনায়, একটি বিশেষ ইন্ধনে, একটি বিশেষ সময়ের অন্ধকার টানাপোড়েনে আল মাহমুদ ঠিক সেভাবে, যেটা আপনি একটু আগে বলেছিলেন, আল মাহমুদ সেভাবে মিডিয়ার কাছ থেকেও দূরে রয়েছে। আসল সত্যটা সময়ই প্রকাশিত হবে। ছাই চাপা আগুন বেশি দিন চাপা থাকে না, আর আল মাহমুদের মতো অগ্নিস্ফুলিঙ্গকে চাপা দিয়ে রাখার ক্ষমতা কারণেই কোনো রাজনৈতিক শক্তি তো নেই। আমি যে কথাটা স্পষ্টভাবে বলতে চাই, আল মাহমুদ কবি এবং কবি। আমার সৌভাগ্য হয়েছে কয়েকবারই ভারতের কবি সাহিত্যিকদের সাথে খুব গভীরভাবে মিলিত হওয়ার। ভারতে আমার দেশে কি হয়েছে আমি জানি না, কিন্তু আল মাহমুদের মৃত্যুর পরে তাকে নিয়ে প্রথম যে একটি বিশেষ সংখ্যা, সেটি বের হয়েছে ভারত থেকে, বাংলাদেশ থেকে নয়। ভারতের কবিরা আল মাহমুদকে কিভাবে চেনেন, কিভাবে ভালোবাসেন, কিভাবে তাকে নমস্য হিসেবে তারা তাকে গ্রহণ করেন, সেটা সশরীরে ভারতে না গেলে বোঝা যাবে না। প্রশ্নই আসে ভারতে গেলে, মাহমুদ কেমন আছেন, মাহমুদ কি লিখছেন, মাহমুদ বলে কথা। তুমি মাহমুদের দেশ থেকে এসেছো, মাহমুদের কথা কিছু বলো। আমাদের কষ্ট হয় এখন ভারত গেলে সেই মাহমুদের কথা বলার কিছু থাকবে না, কারণ মাহমুদ শারীরিকভাবে আমাদের মাঝে নেই। তবে একটা কথা সত্য, মাহমুদের কবিতা শুধু বাংলাদেশ নয়, জীবনানন্দ আবিষ্কৃত হয়েছিলেন মৃত্যুর 30 বছর পরে। আল মাহমুদ জীবদ্দশাতেই আবিষ্কৃত হয়ে গেছেন। হয়তো সাময়িক তাকে কেউ এই আবিষ্কারের সেই বর্ণচ্ছটাকে কেউ হয়তো ঢেকে রাখতে চাইছে, কিন্তু এটা টিকে থাকবে না। তিনি তার স্বমহিমায় অবশ্যই আবির্ভূত হবেন। আর স্মৃতির কথা বলছেন, কত স্মৃতি বলবো? এক জনমের একটি স্মৃতি কি 10 মিনিটে বলা যায়, আধা ঘন্টায় বলা যায়? জাকির একটি বই লিখেছে, আল মাহমুদ তাকে যেমন দেখেছি। বইটি পড়ার পর আমি এক নিঃশ্বাসে বইটি শেষ করেছি। আমার মনে হয়েছে আমি ওই পুরো দৃশ্যগুলোর মধ্যে বিচরণ করছি, আমি চোখের সামনে সব দেখছি। আমার সমস্ত শরীর বারবার শিহরিত হয়ে উঠছিল। আমি ভাবতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল ওই সমস্ত ঘটনাবলীর মধ্য দিয়ে আমি বিচরণ করছি। তার পাশাপাশি আমার সাথে তার যে স্মৃতিগুলো, সেই রেল লাইনে হেঁটে যাওয়া, সেই ফজল ভাইয়ের অফিসের বসা, সেই কলকাতার শক্তিদার বাসার সেই স্মৃতি, কত স্মৃতি আল মাহমুদের সাথে। একটি শিশুর মতো সহজ সরল মানুষ ছিলেন তিনি, একটি শিশুর মতো মন ছিল তার। তিনি বলতেন, কবি হতে হলে তোমাকে প্রথমে মানুষ হতে হবে। যদি আমরা মানুষই হতে না পারলাম, তাহলে আমরা কেমন করে কবি হব? মাহমুদ ভাই, আপনার এই কথাটি আমি যতদিন বেঁচে থাকবো আমৃত্যু আমি স্মরণ করব। আমার বিশ্বাস, আমরা যে 5 জন এখানে বসে আছি তারা আল মাহমুদকে ভালোবাসি, এই বিশ্বাসটা এই 5 জনের মধ্যে ধ্বনিত হোক, তারপরে 5 লক্ষ 5 কোটি 50 কোটিতে প্রতিধ্বনিত হোক। আমরা মানুষ হব, আমরা কবি হব, এবং আমরা আল মাহমুদের প্রেমিক হব। পরে আরো বলবো, এই পর্যন্ত বলে আমি ক্ষান্ত দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ শাহিন রাজা ভাই। আপনি যে কথাটি বলেছেন যে কবি জাকির আবু জাফরের যে বইটির কথা বলেছেন, এই বইটি আমার হাতে এখনো পৌঁছেনি। তবে জাকির আবু জাফর বই রিভিউ যারা করেছেন
আমি তাদের আবেগ, তার ফেসবুকের যেটা পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে সত্যি সত্যি তিনি একজন আল মাহমুদকে সেভাবে তার বইতে তিনি যেভাবে দেখেছেন সেভাবেই তিনি তাকে তুলে আনতে পেরেছেন, জীবন্ত ভাবে বইয়ের পাতায় সাদা কালোতে তিনি তুলে আনতে পেরেছেন বলে আমার মনে হয়েছে। এখন সেই জাকির আবু জাফরের কাছ থেকে আমরা শুনবো তিনি কেমন দেখেছেন আল মাহমুদ। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আপনাকে। প্রিয়, অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ আনোয়ার হোসেন মঞ্জু ভাই, বহু বছর পরে আপনাকে দেখলাম। আপনাকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। আছেন প্রিয় কবি শাহিন রেজা, এই সময়ের অত্যন্ত উজ্জ্বল মুখ, আমাদের কবিতার অঙ্গনের অসাধারণ একজন প্রতিনিধি কবি শাহিন রেজা। আছেন এই সময়ের আলোচিত এবং গ্রহণযোগ্য একটি মুখ ডক্টর ফজলুল হক তুহিন। তিনি একাধারে কবি, গবেষক এবং চিন্তক, আল মাহমুদ গবেষক তিনি বিশেষ করে। আজকের এই অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সাংবাদিক এবং সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ ভাইকে আজকের অনুষ্ঠানের জন্য যেমন ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাই যেমন বললেন একটি সংখ্যা কলকাতা থেকে প্রথম বেরিয়েছে মৃত্যুর পরে, ঠিক বাংলাদেশ থেকেও একটি সংখ্যা প্রথম বেরিয়েছে যেটি সম্পাদনা করেছেন এম আব্দুল্লাহ ভাই। এটা ফেব্রুয়ারিতেই বেরিয়েছে, 15ই ফেব্রুয়ারি আল মাহমুদ মারা গেলেন। আর ফেব্রুয়ারির ঠিক শেষের দিকে বই মেলার মঞ্চেই বইটির মোড়ক উন্মোচন হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছে আমি সেই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলাম। এই জন্য আব্দুল্লাহ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আপনি সেখানে উপস্থিত থেকে আমাকে উৎসাহিত করেছেন। অত্যন্ত কম সময়ের মধ্যে, মাত্র 1 সপ্তাহের মধ্যে বলা যায়, সেই বইটি প্রকাশ করা হয়েছিল এবং সেখানে মূলত আপনাদের মতো গুণী লেখকদের লেখা নিয়েই সেই বইটি প্রকাশ করা হয়েছিল। আপনাকে ধন্যবাদ যে আপনি সেটা স্মরণ রেখেছেন। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান যারা দেখছেন, এই ধন্যবাদটা আমিও জানাতে চাই। নিশ্চয়। আমি বলতে চাই যে কলকাতার বিষয়টাকে আমি উল্লেখ করেছি এ কারণে যে আমাদের এখান থেকে যে আয়োজনটা হওয়ার কথা ছিল সেই আয়োজনটা আব্দুল্লাহ ভাই করেছেন। অবশ্যই এটা একটা অসাধারণ কাজ, কিন্তু অল্প দিনের মাথায় কলকাতা থেকে তারা যেটা প্রকাশ করছেন ওদের এটা করার কথা নয়। আমি সেজন্যই সেটাকে উল্লেখ করেছি। তবে আব্দুল্লাহ ভাই যেটা করেছেন এটা একটা হিস্ট্রি, একটি ইতিহাস, এবং এই জিনিসটার আরো প্রচার আমরা কামনা করি। হ্যাঁ, এটা খুব সত্য কথা যে কলকাতা যেভাবে মাহমুদ চর্চিত হয়, পঠিত হয়, এটা সত্যি বিস্ময়ের এবং আনন্দেরও একই সাথে। তো আজকের অনুষ্ঠান যারা দেখছেন, কাছের দূরের, দেশের এবং দেশের বাইরে যারা দেখছেন, আমি সবাইকে ভালোবাসা জানাই। প্রিয় বন্ধুরা, কবি আল মাহমুদ নিয়ে আজকের এই আয়োজন। আল মাহমুদের সাথে আমার সম্পর্ক প্রায় 30 বছরের কিছুটা বেশি, 30 বছরের কিছুটা বেশি। এবং আল মাহমুদকে যখন আমার সাথে দেখা হয়নি তারও আগে আল মাহমুদ আমার হৃদয়ে বাসা বেঁধেছিলেন। আল মাহমুদের যে কবিতাগুলো দেখা যাচ্ছে আব্দুল্লাহ ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। বলে যাও দেখা যাচ্ছে না, বলে যাও। হ্যাঁ, ঠিক আছে। আল মাহমুদের কিশোর কবিতা কিংবা যে কবিতাগুলো যারা ছাত্র, যারা শিক্ষা গ্রহণ করতে আসে তাদের মুখে মুখে এমন কিছু কবিতা, যেমন আম্মা বলেন পরবে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার কেবল ইচ্ছে করে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে,
সবাই যখন অসাধারণ ঘুমিয়ে অসাধারণ। পড়ে কর্ণফুলীর উল্টায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। এই কবিতা, কিংবা নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আজকে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনারটাকে দেখতে লাগে দাঁড়িয়ে আছেন কেউ, পাথর খাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যে মোড় ফিরেছি বাঁয়, কোত্থেকে এক পুরকো পাহাড়ে ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। এই যে অদ্ভুত ধরনের জোনাকিদের যে আসর, যে দিঘি কলকলিয়ে বলছে যে আমরা না ঘুমানোর দল আসো, সেই কিশোর কালকে আমি আমার মনে পড়ে যে একাকী যখন উঠোনে দাঁড়িয়ে থাকতাম হেমন্তের রাতে, অখণ্ড আকাশে যে রূপালী নক্ষত্র ফুটে থাকতো গোটা আকাশে, যেটাকে জীবনানন্দ বলেছেন যে রূপালী শস্যের মতো ফুটে থাকে নক্ষত্র। সেই নক্ষত্রের কথা যখন একজন কবি ছন্দে এভাবে বেঁধে দেন, সেই ছন্দ যখন মুখে তুলি, তখন অদ্ভুত শিহরণ ছিল আমার ভেতর। আমি এই কবিকে দেখার জন্য উদ্বেলিত ছিলাম, তৃষ্ণা কাতর ছিলাম। ঠিক এক সময় দেখা হলো এবং কবির সাথে পরিচয় হলো। সেই পরিচয় মৃত্যু ছিল, এবং সেটি কোনো স্বাভাবিক সম্পর্ক নয়, যেটাকে আমি বলবো হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আল মাহমুদ আমার আত্মার সাথে জড়িয়েছিলেন, হৃদয়ের সাথে জড়িয়েছিলেন। এত দেখেছি, এত ভেবেছি, কাছে থেকে দূরে থেকে, চেনা আল মাহমুদ, অচেনা আল মাহমুদ, ভেতরের আল মাহমুদ, বাইরের আল মাহমুদ, কিংবা গোটা আল মাহমুদকে আগাগোড়া আমি যেভাবে দেখেছি, সেই দেখার যে অভিজ্ঞতা কিংবা দেখার যে ফল, সেটাকে যখন প্রকাশ করতে গেলাম, তখন আস্ত একটি বইয়ের রূপ নিয়েছে, যেটা প্রিয় কবি শাহীন রেজা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। এবং শাহীন রেজা ইতিমধ্যে জি, শোনা যাচ্ছে। এই বই নিয়ে লিখেছেন, এবং বলেছেন অসম্ভব শোনা আনন্দের যাচ্ছে না। ওনার ওখানে সম্ভবত নেটে কোনো সমস্যা হয়েছে। আল মাহমুদ আমার আমার হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি শোনা যাচ্ছে, যেটুকু আল বলেন। মাহমুদকে দেখেছি, আমি বলছি যে আল মাহমুদ কিভাবে কবিতার জন্য তার গোটা জীবনকে খরচ করে দিয়েছেন। তার গোটা জীবনকে তিনি কবিতার বিনিময়ে সোপর্দ করে দিয়েছেন, এবং কবিতার প্রেম ছাড়া আর কোনো প্রেম আল মাহমুদের হৃদয়ে বড় হয়ে উঠতে পারেনি। শুধু কবিতার কি প্রেম কবিতা, এতটা শুধু প্রচন্ড কি ছিল, কবিতা। এতটা প্রকাণ্ড ছিল যে আল মাহমুদের কাছে কবিতার প্রেম ছাড়া আর বড় কোনো প্রেম তার বুকের ভিতর ছিল না। তিনি আগাগোড়া কবিতাকে ভালোবেসেছেন। তিনি প্রবন্ধ লিখেছেন, তিনি গদ্য লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, এবং অদ্ভুত ব্যাপার হলো এই সমস্ত লেখাকেও তিনি কবিতারই একটি বর্ধিত অংশ মনে করেছেন। তিনি বলেছেন, একজন কবি যা লেখেন তাই কবিতা, এবং যা বলেন তাই কবিতা। আল মাহমুদের ক্ষেত্রে তাই ঘটেছে। তিনি যা কবিতার আকারে লিখেছেন সেটা যেমন কবিতা হয়ে উঠেছে, তার ছোট গল্পগুলো কবিতারই স্বাদ আছে, তার উপন্যাসেও কবিতা লুকিয়ে আছে। এবং তিনি যে ভাষণগুলো দিয়েছেন, বিভিন্ন জায়গায় যে বক্তব্য রেখেছেন, বিবৃতি দিয়েছেন, বিভিন্ন আলোচনা করেছেন, তরুণদের সাথে যে সমস্ত কথা বলেছেন, সেই কথাও কবিতারই একটি বর্ধিত অংশ। বন্ধুরা, আমরা আরো কথা বলবো, স্মৃতি নিয়ে কথা বলবো। এখন এ পর্যন্ত।
ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ জাকির আবু জাফর ভাই। আসলে জাকির আবু জাফর নিজেই একজন কথা শিল্পী। কথা তিনি শোনা যাচ্ছে না আব্দুল্লাহ ভাই, কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে? আপনার মাইক এখন মিউট হয়ে শোনা আছে বোধহয়। হ্যাঁ, শোনা না, যাচ্ছে, মাইক শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? না না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি কবি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জাকির ভাই শুনতে পাচ্ছেন এখন? জাকির ভাই শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে না। কিন্তু অন্যরা তো শুনতে পাচ্ছেন। তুহিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জাকির ভাইয়ের কিন্তু ওখানে নেট প্রবলেম। আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জাকির ভাইয়ের ওখানে সম্ভবত নেট প্রবলেম করছে। শুনতে পাচ্ছি এখন না, শুনতে তবে পাচ্ছি। কথা শোনা যাচ্ছে না। আপনার ওখানে ওখানে নেটের সমস্যা, এটা আপনার ওখানে নেটের সমস্যা। তো ধন্যবাদ জাকির আবু জাফর ভাই, অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের অত্যন্ত চমৎকার ভাবে আবৃত্তি শোনালেন। আপনি নিজেও একজন কথা শিল্পী এবং গুণী কবি। আমরা এখন আজকের এই আয়োজনের সবচেয়ে প্রবীণ যিনি, প্রবীণের মেলা আজকের এই আয়োজন। তো এখানে আমাদের সবচেয়ে প্রবীণ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার সাংবাদিকতার গুরু মানি যাকে, যার হাত ধরে আমার সাংবাদিকতার মূলধারার সাংবাদিকতাটা আমার মূলত, যদিও আমি তারও আগে ফেনীতে আমার সাংবাদিকতা শুরু, কিন্তু মূলধারার সাংবাদিকতা বলতে যা বোঝায় সেই সাংবাদিকতা আমার যার হাত ধরে শুরু হয়েছে, যে যাকে আমি প্রথম নিউজ এডিটর হিসেবে আমি পেয়েছি, আমার সংবাদ যার হাত দিয়ে প্রথম লিড নিউজের মানে মর্যাদা পেয়েছিল, সেই আনোয়ার হোসেন মঞ্জু ভাই, যিনি আল মাহমুদের সাথে 80-র দশক 90-এর দশক জুড়ে দীর্ঘ সময় অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এখন আমরা তার কাছ থেকে আমরা কিছু স্মৃতি কথা শুনবো। আনোয়ার হোসেন মঞ্জু ভাই নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন। আনোয়ার হোসেন মঞ্জু ভাই। জাকির ভাই এখন শোনা যাচ্ছে? মঞ্জু ভাই শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে না আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, মঞ্জু ভাই আনমিউট করতে হবে। মঞ্জু ভাই মিউট আছে। আপনি একটু আনমিউট, মঞ্জু ভাই আনমিউট করে নেন একটু। আনমিউট। আনমিউট করেন, আনমিউট। একটু ভাই, বাম unmute দিকে করতে যে হবে। মাইকটা আনমিউট করে নেন। শোনা যাচ্ছে না ভাই। মঞ্জু ভাই মাইকটা আনমিউট করে নেন প্লিজ। মাইকটা আনমিউট করে নেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ওকে, ধন্যবাদ আব্দুল্লাহ। এখন শোনা যাচ্ছে। আমার এক সময়ের সহকর্মী। আমি এখন নিউ ইয়র্কে না, আমি এখন আছি ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর কাছে। সরি, ক্যালিফোর্নিয়াতে আছেন শব্দটি, হ্যাঁ, তবে নিউ এখানে ইয়র্কেই ছিলেন আপনার দীর্ঘ সময়, সেখানে বাংলাদেশ পত্রিকার সাথে যুক্ত ছিলেন সর্বশেষ। হ্যাঁ, না, এখনো আছি। আমি এখানে বেড়াতে আসছি, আচ্ছা কিছুদিন থাকবো। আচ্ছা। এখানে আরো সকাল, 3 ঘন্টা ব্যবধান, 3 ঘন্টা পিছায় আছি নিউ ইয়র্ক থেকে। ও আচ্ছা আচ্ছা, যাই এই হোক, কারণে আপনার সাথে সময়ের ব্যবধানটা, এই কারণে আপনার সাথে আমার মিল ছিল না, এই কারণে আমি নিউ ইয়র্কের সময় হিসাব করছি। না, সমস্যা নাই, আমি উঠি সকাল থেকে কিছু হাঁটাহাঁটি করি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি এত ভোরে ভোরে উঠে যোগ দিয়েছেন। আমার ধারণা ছিল আপনি নিউ ইয়র্কে আছেন। না, আমি জি, আসছি গত ধন্যবাদ। মাসে। আচ্ছা। তো জাকির আবু জাফর কে ধন্যবাদ, উনি চমৎকার ভাবে বলেছেন। আর শাহিন রেজা, তাকেও ধন্যবাদ। ডক্টর তুহিনের সঙ্গে আমার বাংলাদেশে থাকাকালে কখনো পরিচয় সম্ভবত হয়নি, তবে আমি সারা দেশেই যুক্ত ছিলাম ঢাকা ডাইজেস্টের মাধ্যমে। তো যাই হোক, আমি যে কথাটা শাহিন রেজার
একটা কথা দিয়ে শুরু করব। উম, যে ওনার যে হাসি, আপনি যত রাগ করেন উনি যখন হাসবেন মনে হতো যে একটা শিশু হাসছে। আপনি রাগ ভুলে যাবেন। তো ওনার উপরে আমার অনেক রাগ ছিল এবং এটা বিভিন্নভাবে প্রকাশও পেয়েছে। যাই হোক, কিন্তু তার সঙ্গে আমার যে সম্পর্কটা, এটা অম্লমধুর সম্পর্ক। আমি যতদিন দেশে ছিলাম ততদিন তাই ছিল। ওনার সঙ্গে পরিচয় ওনার একটা বই দিয়ে। আমি তখন সম্ভবত স্কুলের শেষ দিকে পড়ি। ওনার প্রথম বই, ওটা পরে জানতে পারি, লোক লোকান্তর। ওই বইটা এখনো ঢাকায় আমার সংগ্রহে আছে। ওই প্রথম সংস্করণ ছিল ওটার। এর চেয়ে বেশি কিছু তখন আর জানতাম না। ছোট্ট একটা কবিতার বই। যখন তাকে জানলাম তখনও আমি মফস্বলে, উনি গণকণ্ঠের সম্পাদক, এবং গণকণ্ঠ বন্ধ হয়ে গেল, উনি জেলে গেলেন, এই পর্যন্ত জানি। আমি যখন ঢাকায় আসলাম তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি একটা ম্যাগাজিনের জন্য মাঝে মাঝে কিছু কাজ করি। জাকির ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক এখন ইউ। এখন শুনতে পাচ্ছি। জি, মঞ্জু ভাই কথা বলছেন এখন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ৭৬, হ্যাঁ সম্ভবত ৭৬ সাল। ওই ম্যাগাজিনের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে কবি ফররুখ আহমদ সম্পর্কে কিছু ইন্টারভিউ নিতে হবে, ওনার উপরে তারা একটা সংখ্যা করবেন। তো কবি ফররুখ আহমদের অবস্থা ছিল, উনি জীবিত অবস্থায় যেমন বিচ্ছিন্ন ছিলেন, মারা যাওয়ার পরে উনি আরো বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো যাই হোক, ওই অবস্থায় ম্যাগাজিনটা সিদ্ধান্ত নিল একটা সংখ্যা করবে, এবং আমাকে দায়িত্ব দিল কিছু কবির সঙ্গে দেখা করে তাদের সাক্ষাৎ করবে। তো সেটাই সূত্রপাত ছিল যে এই ওসিলায় বাংলাদেশের কিছু বড় কবির সঙ্গে আমার যোগাযোগ হয়। কবিদের মধ্যে ছিলেন হাসান হাবিব, হাসান হাফিজুর রহমান, কবি আল মাহমুদ, আসাদ চৌধুরী, মোহাম্মদ মাহফুজুল্লাহ এবং আব্দুল মান্নান সৈয়দ। আরেকজন কবি এই তালিকায় ছিলেন শামসুর রহমান। তো উনি সাক্ষাৎকার দেন। তো যাই হোক, ওই পরিচয় শেষ পর্যন্ত ছিল, এবং সেটা আরো জোরদার হয়েছে আমি যখন ঢাকা ডাইজেস্টের সম্পাদনা শুরু করি। ঢাকা ডাইজেস্ট শুরু করি 1987 সালের এপ্রিল মাস দিয়ে। তো আমরা সবাই প্ল্যান করছি যে কবি আল মাহমুদের একটা লেখা অবশ্যই এই সংখ্যায় থাকতে হবে। তো ওনার কাছ থেকে লেখা বের করা খুব কঠিন ছিল, সেই শুরুর সংখ্যাতেও কঠিন ছিল। যাই হোক, আমার সঙ্গে যারা কাজ করতেন তাদের কয়েকজন যেখানে থাকতেন, সেখানে ওই আল মাহমুদকে রীতিমতো আটকে রেখেছে। আটকে রেখে লেখাটা সম্ভবত দুদিন, ধরা যায় যে দুদিনে 48 ঘন্টা যদি হয়, এই পুরা 48 ঘন্টায় ওখানে প্রায় আটকা থেকে উনি লেখাটা লিখেছেন। পড়ে থাকবেন সবাই লেখাটা। এটা একটা গদ্য, তৃষিত জলধি। এই গল্প পড়ার পর মনে হয়েছে যে কবি, একজন কবি কি আসলে একজন নবী? আপনারা আবার গল্পটা পড়ে দেখবেন যে বাংলাদেশকে নিয়ে কি স্বপ্নটা ছিল। এই যে এখন আমরা সমুদ্র জয়ের কথা বলি,
জি। বাংলাদেশের সমুদ্রে যে অপার একটা সম্ভাবনা আছে, ওই গল্পটা পড়ে দেখবেন যে সেই সম্ভাবনাগুলোর কথা তিনি উনি তখনই লিখেছেন। তখন লিখেছেন, এবং একজন প্রেসিডেন্টের আহ, স্বপ্ন হিসাবে এটা উনি লিখেছেন, যে প্রেসিডেন্ট বলে যাচ্ছেন এই স্বপ্নের কথা তাকে। আহ, তো এরকম আমার তখনই ইয়ে হয়েছে যে উম, কবিরা এরকম মানে ভবিষ্যৎ কেমনি বলতে পারে, স্বপ্নদ্রষ্টা কেমনি হয়। আমরা যদি আমাদের একাডেমিক শিক্ষা দিক দেখি, তাহলে আল মাহমুদকে ওইভাবে একাডেমিক শিক্ষিত বলতে পারবো। এরপরেও যখন কথা হয়েছে তখন মনে হতো এই কথাগুলো আসে কোত্থেকে, কারণ আমরা তো আরো অনেক ওনার চাইতে, আমার চাইতে, আমাদের চাইতে অনেক অনেক শিক্ষিত লোক, কথা বলতে পারে না, থেমে যায়। কিন্তু উনি যখন শুরু করেন একটার পর একটা লাইন বলে যাচ্ছেন এবং শব্দ কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না। এবং এই উপলব্ধি আমি ৭৬ সালে তার যে সাক্ষাৎকার নিয়েছিলাম তখন কিছুটা হয়েছিল, তখন কবিতা ৭৬ সালে সাক্ষাৎকার নিয়েছিলেন। ৭৬ সালে, হ্যাঁ। আমি আমি তখন ছাত্র, এবং পরবর্তী যে সাক্ষাৎকার নিলাম ঢাকা ডাইজেস্টের জন্য, এটা সম্ভবত ১৯৯১ সালে। আমি তখন একটা ধারা প্রবর্তন করতেছিলাম যে যারা বিখ্যাত লোক আছেন তাদের সাক্ষাৎকার নিব গ্রুপে। তো আমরা ৪ জনই সাক্ষাৎকার নিয়েছি, একজন ফটোগ্রাফার ছিল। বিশাল সাক্ষাৎকার। আপনি আহ, পরবর্তীতে এটা বিভিন্ন বইয়ে স্থান পেয়েছে। সেই সাক্ষাৎকারে যে কথাগুলো আছে সেই কথাগুলোতে বাংলাদেশের সমাজ এবং সমাজে বিকাশের পথে কি বাধাগুলো আছে সেই বাধাগুলোর কথা বলেছে। কবিদের ক্ষেত্রে প্রায়ই অভিযোগ করা হয় যে তাদের কবিতায় অনেক সময় যৌনতার কথাগুলো খুব প্রকাশ্যে চলে আসে। তো আমরা সেই ব্যাপারে ওনাকে প্রশ্ন করেছি, উনি উত্তর যেটা দিয়েছেন এটা মানে খুবই সত্য, বাস্তব, যে যেখানে যৌন অবদমন বেশি সেখানে এগুলোর বিকৃতিও বেশি। তো এর মানে এই না যে উনি এটাকে উন্মুক্ত করে দিতে বলেছেন, যে সমস্যাগুলো কোথায় হয় সেই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করার পর আমরা সুষ্ঠুভাবে কিভাবে সমাজ চলতে পারে সেই পথগুলো দেখতে পারি। তো আমি এটা দাবি করব যে ঢাকা ডাইজেস্টের সময়টায় ওনার কাজের মাত্রা আমরা অনেক বাড়াতে সক্ষম হয়েছিল। একজন কবির আপনার এই দাবি যথার্থ। আপনার এই একজন দাবি কবির যথার্থ। আপনি আপনি যেভাবে তার কাছ থেকে কাজ লেখা আদায় করতে পারতেন এটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, সেই কায়দা ধন্যবাদ। কানুন গুলো আপনি জানতেন। আপনি সেই কায়দা কানুন গুলো জানতেন। আমি যতটুকু জানি আর কি, যে কিভাবে তার কাছ থেকে লেখাটা আদায় করতে হবে, কবিতাটা আদায় করতে হবে, এটা আপনি খুব ভালো করে জানতেন। উম, একজন কবির কতটুকু প্রয়োজন, ওনার সংসারের বাইরে তো উনি কিছু ভাবতেন না, কোনো আড্ডাবাজি করতেন না, লেখাই ওনার কাজ। এখন আমি যদি তাকে সেরা মানি, তার কাছ থেকে লেখা আদায় করতে চাই, ওনার সেই ছোট ছোট চাহিদাগুলো তো পূরণ করতে হবে। তো আমি এই ব্যাপারে ঢাকা ডাইজেস্টের ব্যাপারে আমি খুব শুরু থেকেই সচেতন ছিলাম যে একজন লেখক ছোট্ট একটা কবিতা দিক অথবা অন্য লেখা দিক, আমি সাধ্যমতো চেষ্টা করতাম যে তাকে তার সম্মানিত দিতে।
আল মাহমুদের ক্ষেত্রে আরো উদার ছিলাম। ইভেন লেখার জন্য না, উনি এতটা আপন হয়ে গিয়েছিলেন যে যখন দেখা হতো, সিগারেট খাওয়া, চা খাওয়া এগুলো তো অন্য ব্যাপার, যে এই তোমার ভাবির এটা লাগবে, তো কখনো এটা বলি নাই যে আমার কাছে টাকা নাই, পারবো না, এই সেই নাথিং, অথবা লেখার বিনিময়ে তাও না। ওই সামনে একটা দোকান ছিল আপনার গুলিস্তান ভবন মগবাজারে, জানি না এখন ওই বিল্ডিং আছে কিনা, এর উল্টো দিকেই দৈনিক সংগ্রাম অফিসের সামনে একটা দোকান ছিল। তো টাকা পয়সা পকেটে না থাকলেও ওই দোকানে সম্পর্কটা এমন ছিল, বলতাম যে যেটা যেটা দরকার দিয়ে দেন। তো এখন এটুকুই তো একজন কবির, ওনার অনেকের কথা বলবো না, ওনার এর বেশি চাহিদা ছিল। চাহিদা খুব খুব কম ছিল, খুব কম খুব চাহিদা। কম। তো এখন আমি এবং যদি একটা সরল বড়- সরল খুব খুব সরলতা হ্যাঁ, এবং শিশু সুলভ, যেটা আপনি আগেও হ্যাঁ, বলেছেন যে ওনার মধ্যে একটা শিশু সুলভ, শেষ জীবন এটা শিশু সুলভ তার আচরণ আমরা দেখেছি। আর আর এটা তো উনি সবাইকে বলতেছেন না, আমাকে বলতেছেন। আমি ফিল করতেছি যে উনি আমাকে কতটা আপন ভাবেন। লেখা নিয়ে ওনার সঙ্গে অনেক ঝগড়া হয়েছে, কিন্তু উনি কখনো আমাকে পর করে দেননি। এটাই আমার অনেক বড় প্রাপ্তি। আহ, সব ওনার আরেকটা লেখা ছিল, উনি উমরা করতে গেছিলেন, সেই উপলব্ধিগুলো, যে আল্লাহর সঙ্গে সান্নিধ্যের যে উপলব্ধি, সেই উপলব্ধিগুলো লিখেছিলেন। আমি প্রত্যেকটা লেখা পাঠকরা তো উপভোগ করবেই, কিন্তু সম্পাদক প্রথম হিসেবে। প্রথম 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 জীবনে তো তার তার বিশ্বাসের জায়গাটাতে একটু অন্যরকম ছিল, এটা তো আলোচনা নিয়ে অনেকেই করেন যে প্রথম জীবনটাতে তো তিনি শেষ জীবনে আর প্রথম জীবনে তার ধর্মীয় বিশ্বাসের জায়গা বা ধর্মীয় আচার এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা ছিল। ভিন্নতা তো একটু না, পুরোপুরি ছিল। যে পুরোপুরি ভিন্নতা। উনি তো ওই বলয় থেকে বের হয়ে এসেছিলেন। জি। এবং আমি যে সাক্ষাৎকারের কথা বললাম, সেখানে উনি একজন কবি মোহাম্মদ মাহফুজুল্লাহ, উনি আমাকে জিজ্ঞাসা করেছেন কার কার সাক্ষাৎকার নিচ্ছে। তো আল মাহমুদের কথা যখন আসলো, তো তখন উনি বললেন যে দেখেন, আল মাহমুদের জীবন আর ফরুক আহমদের জীবন একই রকম। তো ফরুক আহমদ বামপন্থী ছিলেন, যে শেষ দিকে উনি ইসলামের দিকে এত ঝুঁকে গেলেন যে মানে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, যে ওনাকে কেউ আর গ্রহণ করে। আচ্ছা, আল মাহমুদের ক্ষেত্রেও সেটাই হয়েছে, যে উনি কিন্তু 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 আবার দুইজনে কিন্তু জাতীয় আত্মার কবি হয়ে উঠেছিলেন বলা যায়। সেটা ঠিক আছে, এটা সম্ভবত ফরুক আহমদের চাইতে আল মাহমুদ বেশি হয়েছে। হ্যাঁ, দেশে কারণ উনি উনি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এবং বাংলাদেশকে মনে হয় যে উনি বাংলাদেশের মাটির সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে সম্পর্ক। আর ফরুক আহমদের ক্ষেত্রে ব্যতিক্রম, উনি ইতিহাস আশ্রয়ী কবি। আমার কাছে যতটুকু মনে হয়, এটা কবিরা ভালো বলতে পারবেন, বাট মাটি ও মানুষের সঙ্গে যদি বলি, সেটা আল মাহমুদের সঙ্গে। আল মাহমুদ বেশি। হ্যাঁ, উনি কথাগুলো বলেছেন একেবারে সাধারণ মানুষের কথা, সব বয়সের মানুষের কথা, এগুলো তুলে আনা কঠিন। তো তার এনিওয়ে, আমি বিশেষ করে তার সোনালী কাবিনের যে বিষয়গুলো উঠে এসেছে, এটা কিন্তু একেবারেই বাংলাদেশের শিকড়ের সাথে সবকিছু সম্পর্ক। ইভেন অনেক এই যে পানকৌড়ির রক্ত, সেগুলো তো একেবারে গ্রামের কথাগুলো যেভাবে চলে আসছে, মানুষের অনুভূতির কথা, এগুলো খুব সহজে শহরে থেকে ব্যক্ত করা কঠিন। মানুষের জীবনের উপলব্ধিগুলোর সঙ্গে যদি মিল না থাকে, তাহলে এটা অর্জন করা সম্ভব না।
তো ওনার সঙ্গে কাজ করার ক্ষেত্রে যেটা সবচাইতে বড় বিষয় ঢাকা ডাইজেস্টের অবদান করবো সেটা হলো উপমহাদেশ। যে উপমহাদেশ আমি আমি জানি না কোনটাকে মানে গদ্যের ভিতরে কোনটাকে শ্রেষ্ঠ বলা হবে, উপমহাদেশ, কাবিলের বোন, অথবা তার যে জীবনী গ্রন্থ যেভাবে বেড়ে ওঠে। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে নিয়ে যদি বলি তাহলে বলবো যে উপমহাদেশ তার সেরা উপন্যাস। এখন এই উপমহাদেশ সৃষ্টি করতে আমি অবশ্যই মানে একক কৃতিত্বের দাবিদার, কিন্তু এটা বের করতে যে কি পরিশ্রম করতে হয়েছে সেটা মানে কঠিন। আমি এটা বলে বোঝাতে পারবো যে পাঠকদের চাপে আমার মানে খাওয়া ঘুম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আপনারা জানেন যে ঢাকা অত্যন্ত মানে পপুলার ম্যাগাজিন ছিল। হ্যাঁ, বিস্ময়কর পাঠকপ্রিয়তা পেয়েছিল তখনকার সময়ে। একটা এরকম একটা ম্যাগাজিন যে এরকম জনপ্রিয়তা পেতে পারে এটা কেউ এখন বিশ্বাস বললে এটা মানুষের কাছে আজব গল্প মনে হবে। এখনকার যদি আমরা তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মের কাছে এটা বলি ঢাকার ডাইজেস্টের মতো একটা ম্যাগাজিনের এরকম জনপ্রিয়তা ছিল, এটা আমার মনে হয় যে আপনি 30-40 হাজার তো ছেলে ছিল আমার যতটুকু ধারণা ছিল তখনকার সময়। না, কয়েকটার সংখ্যা আমার অনেক বেশি ছাপতে হলো, রিপ্রিন্ট করতে হয়েছে, এমন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তবে আল মাহমুদের লেখা যদি না থাকতো, বিশেষ করে এই উপমহাদেশ যেহেতু ধারাবাহিক, 1 মাস পর একটা লেখা থাকবে না এটা তো পাঠকদের মানার কথা না। মানতে চাইতো। হ্যাঁ, তো ওই একই প্রশ্ন যে 1 মাসে একটা লেখা কি করে না পাওয়া যায়, যে আপনাদেরই সমস্যা, ব্যর্থতা। হ্যাঁ। তো যাই হোক, একেবারে শেষ দিকে এসে আমি ওনার সঙ্গে ঝগড়াঝাটি করে লেখা বন্ধ করে দিলাম, মানে ছাপা বন্ধ করে দিলাম। তো বন্ধ করার পরে আরো বিপদ, যে আগে তো মানে স্টুডেন্ট ধরনের পাঠকরা বলতো, এইবার বলা শুরু করলো খুব সিনিয়র পাঠকরা। তো তাদের মধ্যে এক সচিব ছিলেন, তো উনি বললেন যে এটা কেন বন্ধ করছো কেন? আমি বললাম যে এই কারণ। ওই যে আমার কাছে কত ফোন আসে তুমি জানো, যে এটা কি হয়েছে এটা জেনে দেন। তখন আমি আল মাহমুদকে ফোন করছি, তাহলে আল মাহমুদ বলছে মঞ্জু আমার উপর রাগ করছে। আমি বলছি হ্যাঁ আসলেই রাগ করছে, ঘটনা এই। তো আমার উনি মনে হয় আমি এরকম উদাহরণ আর দ্বিতীয়টি পাওয়া যাবে না, যে লেখার জন্য এভাবে একজন সচিব ফোন করে বলে যে লেখা কেন ছাপা হচ্ছে না। এটা মনে হয় দ্বিতীয় কোনো উদাহরণ পাওয়া যাবে না। তো উনি বললেন যে টাকা পয়সা কি কোনো সমস্যা? আমি যে না, টাকা পয়সা কোনো সমস্যা না, উনি যা চান আমি তাই দিতে রাজি আছি। এরপরে উনি বললেন যে দেখো টাকা পয়সা তো ওনাকে দিতে পারি, কিন্তু ওনার ইগোতে লাগবে। আমি তোমাকে দিই, তুমি ওনাকে দিয়ে দাও। আমি যে না, টাকা পয়সা কোনো সমস্যা না, এটা শেষ করা হলো সমস্যা। যে উনি এটা শেষ করবেন, শেষ করলে হাফসেরও বাঁচবে। তো ওনারও সৃষ্টি হলো, আমিও রক্ষা পেলাম। তো যাই হোক, এটা শেষ পর্যন্ত আবার শুরু করলাম। 1 মাস 2 মাস বোধহয় বাদ গেছিল, আবার শুরু করলাম, পাঠকদের আবার স্বস্তি ফিরে এলো। এবং শেষে উনি এত সিরিয়াস হয়ে গেছিলেন, সম্ভবত যে পাবলিশার এটা বের করেছেন, তো পাবলিশার সম্ভবত আমার চাইতেও বেশি আগ্রহী ছিলেন এটা করতে। হ্যাঁ, যে ঢাকা ডাইজেস্টে শেষ হওয়ার আগেই উপমহাদেশ বই আকারে বের হয়েছে। তো উপমহাদেশ দিয়ে ওনার সঙ্গে আমার শেষ হয়ে যায় নাই। যে আমি যেটা বললাম যে রাগ তো সাময়িক, ওনার সঙ্গে তো আর আমার ব্যক্তিগত কোনো রেষারেষি নাই যে আমার রাগ আমি ধরে রাখবো। ওনার কাছ থেকে আমার লেখা নিতে হবে, আরো নিতে হবে। তো ওইভাবে বাকি জীবন
বলেছে। উনি আমার এত আন্তরিক ছিলেন। আমি যখন মিরপুরে বাড়ি বানাই এবং বাড়িতে উঠেছি, উনি একজনকে বলেছেন যে আমার বাসায় আসবে। মানে বাসায় ওনার, মানে আমার বাসায় উম, ওনার পা রাখা মানে আশীর্বাদের মতো। তো উনি একদিন আসছেন সকাল সকাল দিকে 10টা 11টা এরকম হবে। তো এসে দেখে বাচ্চাদের সঙ্গে মাথায় হাত তুলে চলে যাবেন। আমি যে না, আপনি এখানে আরো পরিচিত সাংবাদিক আছে, আপনি দেখা করে আসেন ঘুরে ফিরে, প্রয়োজনে আমি আপনার সঙ্গে যাই। তো যখন আসছেন না খেয়ে যেতে পারবেন। তো সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে চাটা খেয়ে তারপরে ওনাকে বিদায় দিচ্ছি। ওনার সঙ্গে অন্তরঙ্গ ভাবে মেলামেশার বোধহয় ওটাই শেষ ছিল, কারণ আমার কর্মস্থল চেঞ্জ হয়ে যায়। তো চেঞ্জ হওয়ার পরে আমার একটা ছিল, আমি নিজে নিজে অনেক জেদ করি এবং এতে করে অনেক ঠকে যাই। মঞ্জু ভাই, আমরা এই জেদের কথাটা একটু পরে শুনবো, সব 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 শেষে শুনবো। আমরা এখন আবার একটু আমরা ডক্টর তুহিনের কাছে একটু যেতে চাচ্ছি। আপনার ওই অংশটা আমরা একদম শেষে দর্শক শ্রোতাদের জন্য আমরা রেখে দিচ্ছি। আমরা এখন ডক্টর তুহিন, শুরুতে ঠিক আছে, তিনি অসুবিধা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। তিনি আমরা সূত্রপাত করেছিলেন। তিনি এই ডক্টর তুহিন, তিনি আল মাহমুদের উপর একমাত্র ব্যক্তি যিনি এটার উপর গবেষণা করে পিএইচডি অর্জন করেছেন। তার কাছ থেকে আমরা একটু শুনি যে তিনি গবেষণায় আল মাহমুদকে কেমন পেয়েছেন, কোন আল মাহমুদকে তিনি গবেষণায় পেয়েছেন যে পিএইচডি যেটার উপর তিনি অর্জন করেছেন। ডক্টর তুহিন। হ্যাঁ, ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। ডক্টর ফজলুল তুহিন। হ্যাঁ, ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। মঞ্জু ভাইয়ের চমৎকার স্মৃতি কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। আল মাহমুদ এর মৃত্যুবরণের পরে সম্ভবত ফেসবুকে উনি লিখেছিলেন, আমরাও যৌবনে ঢাকা রাইজেস পড়েছি, আমিও দুই একটা লেখা সেই সময় লিখেছিলাম বা প্রকাশ পেয়েছিল। সেই সময় ইউনিভার্সিটি লাইফে আমাদের মানে একমাত্র বলা যায় যে সাহিত্য পত্রিকা ছিল ঢাকা রাইজেস, যেখানে সৈয়দ আলী হাসান থেকে শুরু করে আল মাহমুদ এবং বাংলাদেশের সেরা সেরা লেখকদের লেখা থাকতো। বিশেষ মান্নান সৈয়দের কথা তো না বললেই নয়। আল মাহমুদের ধারাবাহিক লেখার জন্য আমরা মুখিয়ে থাকতাম, এবং পালাবদলের কথা না বললেও নয়, পালাবদলে কাবিনের মন বেরিয়েছিল ধারাবাহিকভাবে। তো আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, পালা বদলের কথা বলার কারণে আমার একটু স্মৃতি মনে পড়ছে যে শান্তিনগরে পালা বদলের অফিসে আমি তার কাছে গিয়েছিলাম। পালা বদলের কাজ যখন শুরু হলো তখন আমি শান্তিনগরে উনার কাছে গিয়েছিলাম। আমি সেখানে কাজ করার সুযোগ পাওয়ার জন্য তার কাছে গিয়েছিলাম। তখন মাসুমুর রহমান খলিলি ভাইও সেখানে সক্রিয়ভাবে কাজ করছিলেন। এই পালা বদলে কাজ করার জন্য আমি একদিন তার শরণাপন্ন হয়েছিলাম। সেখানে বেশ কিছু সময় তার সাথে অনেকগুলো কথা হয়েছে। জি তুহিন, ডক্টর তুহিন বলছি। যে পালাবদল ফকিরাপুলের পানির ট্যাঙ্কির সেই গলিতে আমি গিয়েছিলাম এক সময়। যাই হোক, তো যেটা বলছিলাম যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যখন MA তে পড়ি, তখন একটা গবেষণা শুরু করেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের কবিতায় লোক সংস্কৃতি। তো সেই কাজটা করতে গিয়েই আমি আল মাহমুদকে সেই ঘনিষ্ঠভাবে জানার সুযোগ হয়েছিল, যে আমি 50 এবং 60-এর দশকের কবিদের কবিতায় যে লোক সংস্কৃতির বিষয়টা অনুসন্ধানের বিষয় আমার ছিল। তো সেখানে দেখলাম যে আমাদের জসিমউদ্দিনের পরে, জীবনানন্দ দাশ এবং জসিমউদ্দিনের পরে আল মাহমুদের কবিতাতেই আমি লোক সংস্কৃতির বিষয়টা নতুন এবং আধুনিক আঙ্গিকে পেলাম। যে লোক সংস্কৃতি মানে হচ্ছে আমাদের আত্মপরিচয়, যে লোক সংস্কৃতি মানে হচ্ছে আমাদের শেকড়ের সন্ধান, যে লোক সংস্কৃতির মধ্যে আমাদের 90% মানুষের জীবন এবং যাপনের যে সংস্কৃতি সেটা আছে, এবং আমাদের ঐতিহ্যের বিবরণ আছে, এবং আমাদের আত্মার যে সম্পর্ক, আত্মার যে বহিঃপ্রকাশ সেটা আছে।
তো আল মাহমুদকে আমি প্রথম পড়ি সোনালী কাবিনে, পরবর্তীকালে আমি তার অন্যান্য গ্রন্থগুলো পাই। তো যেটা বলছিলাম যে আমার যে পিএইচডি, সেখানে একটি কথা বলে নিই যে আল মাহমুদ কোনো একাডেমিক মানে শিক্ষায় শিক্ষিত নন, যার এসএসসি সার্টিফিকেটও নাই, কিন্তু আল মাহমুদের উপরে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে থেকে পিএইচডি ডিগ্রি অর্জন হয়েছে। এটা যেরকম একটা আমি মনে করি তার মানে জীবন থাকতেই, জীবন দশায় যে পিএইচডি হয়েছে, এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্তই বলবো, কারণ মৃত্যুর পরে সাধারণত এই ধরনের ঘটনা ঘটে। এবং আল মাহমুদের কোনো একাডেমিশিয়ান না কিন্তু। এবং আমি আমার স্যারকে বলেছিলাম যে আল মাহমুদ যদি একাডেমিক লেখাপড়া করতেন, যদি বিশ্ববিদ্যালয়ে পড়তেন, কলেজে পড়তেন, তাহলে আল মাহমুদ আর আল মাহমুদ হতে পারতেন না। আল মাহমুদ যে প্রকৃতির পাঠ নিয়েছেন, মানুষের পাঠ নিয়েছেন, তার ফলে আল মাহমুদ হয়ে উঠেছেন, যেটা আমরা যেভাবে বেড়ে উঠিতে পেয়েছি। এবং যেখানে প্রকৃতির যে লগ্নতা, প্রকৃতির ভেতরে যে সাঁতার, প্রকৃতির উপলব্ধি, সেটা কিন্তু আল মাহমুদের মধ্যে আমরা পাই। সেই তার শৈশব, কৈশোর এবং তারুণ্যের যে প্রকৃতি পাঠ সেখান থেকে পাই। আমরা জানি যে সেই ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কুমিল্লা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলো বিশেষভাবে ভাটি বাংলার যে প্রকৃতি, সেখানে তিনি প্রবেশ করেছেন। তো আল মাহমুদের কেন্দ্রীয় বিষয় কিন্তু হচ্ছে নারী এবং প্রকৃতি। এটা আপনারা জানেন। আল মাহমুদ একটা লেখাতেও বলেছে, আমার লেখার প্রধান বিষয় হচ্ছে নারী, এবং আমার লেখার দ্বিতীয় প্রধান বিষয় হচ্ছে প্রকৃতি। তো সেজন্য নারী, প্রকৃতি এবং নদী এবং বাংলাদেশের সামগ্রিক যে নিসর্গ, সে ঋতুজ প্রকৃতি, আমাদের যে 6টা ঋতু আছে, ঋতুজ প্রকৃতির সঙ্গে আল মাহমুদ একাকার হয়ে আছেন। আমি কবিতার ভেতরে প্রবেশ করার আগে একটি কথা বলতে চাই, আল মাহমুদ যদি কবিতা না লিখতেন, শুধু ছোট গল্প যদি লিখতেন, তাহলেও বাংলা সাহিত্যে স্থায়ী হিসেবে টিকে যেতেন। আল মাহমুদ যদি শুধু প্রবন্ধ লিখতেন, আল মাহমুদ জানেন কবির কররেখা, কবির সৃজন বেদনা, দিন যাপনের মতো অসাধারণ সব প্রবন্ধ গ্রন্থ লিখেছেন। এবং আল মাহমুদ যদি শুধু উপন্যাস লিখতেন, উপমহাদেশ, কাবিলের বোন, কবি ও কোলাহল এর মতো উপন্যাস তিনি লিখেছেন, এবং যেভাবে বেড়ে ওঠার মতো আত্মজীবনী লিখেছেন, এইগুলো যদি শুধু লিখতেন, তাও বাংলা সাহিত্যে স্থায়ী আসন তিনি গড়ে নিতেন। শুধু স্থায়ী আসন না, আমার মনে হয় বাংলাদেশের উপন্যাসিকদেরকে সবাইকে শুধু উপন্যাসেই বিট করতে পারে। তিনি যদি শুধু কলাম লিখতেন, কলামিস্ট হিসেবেও বাংলাদেশের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকতেন। শুধু যদি পাখির কাছে, ফুলের কাছে একটি ছড়ার গ্রন্থ লিখতেন, যেটাকে আমরা শিশু সাহিত্য বলি, এই শিশু সাহিত্যিক হিসেবেও তিনি চিরস্মরণীয় হয়ে থাকতেন। এবং আপনারা জেনে অবাক হবেন, আপনারা জানেন মরু মুশিকের উপত্যকা বলে তার একটা থ্রিলার আছে। আল মাহমুদের মতো কবি একটা থ্রিলার লিখেছে, ভাবতেই কেমন যেন লাগে। তো যেটা বলছিলাম যে আল মাহমুদ একই সঙ্গে একজন মুক্তিযোদ্ধা, একজন দুঃসাহসী একজন সাংবাদিক। তিনি যদি সংবাদপত্র নিয়েই থাকতেন, সাংবাদিকই যদি শুধু থাকতেন, তাও স্মরণীয় হয়ে থাকতেন। সাংবাদিকতার জন্য তো তাকে জেলে যেতে হয়েছে, গণকণ্ঠ বন্ধের পরে জেলে যেতে হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সাংবাদিক, শিশু সাহিত্যিক, কলামিস্ট, ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, এগুলোতেও কিন্তু তার প্রতিভা, বহুমুখী প্রতিভার একটা স্ফুরণ ঘটেছে। আমি কবিতায় আসতে চাই যে কবিতার আসলে 30-এর দশকে আপনারা জানেন যে একটা আমাদের যে উপমহাদেশে যে ব্রিটিশ শাসন বা ব্রিটিশ উপনিবেশ, যে পশ্চিমের চিন্তা, চেতনা, পদ্ধতি, এর ফলে যে উপনিবেশীকরণ হলো, সেটার ফলে কিন্তু আমাদের 30-এর কবিরা ইউরোপীয় ধ্যান ধারণায় অভ্যস্ত হয়ে গেল। তারা বাংলাদেশকে সেভাবে ধারণ করতে পারলেন না। তাদের ভাষা, তাদের জীবনযাপন, তাদের চিন্তা সবকিছু কিন্তু ইউরোপ আমেরিকা হয়ে গেল। যা কিছু ভালো, যা কিছু আলো, সবকিছু ইউরোপ এবং আমেরিকা। এর ফলে যে কাজটি হলো, সেটা হচ্ছে তারা বাংলাকে ভুলে গেলেন, বাংলার মাটি মানুষকে ভুলে গেলেন, বাংলার
যে নিসর্গ সেটাকে ভুলে গেলেন। এবং অনেকটা বলা যায় যে তারা লিখতেন যে চেহারা সুরতে ভাষাতে হয়তো বাঙালি, কিন্তু চিন্তা চেতনায় ভেতরে একটা উপনিবেশিত মানুষ বলতে পারি, কলোনাইজড পয়েন্ট যাকে আমরা বলি, সেটা হয়ে গেলেন। এটা আমরা সুধীন দত্তের কবিতা পড়ে বুঝতে পারি, বুদ্ধদেব বসুর কবিতা পড়ে, অমিয় চক্রবর্তী এবং বিষ্ণুদের কবিতা পড়ে আমরা এটা বুঝতে পারি। ব্যতিক্রম আমরা পেয়ে যাই কবি জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশ আমরা জানি যে রূপসী বাংলাতে তিনি বাংলাকে ধারণ করলেন। তো এইখানে একটি বিষয় যে তিনি কিন্তু প্রাচীন বাংলাকে ধারণ করলেন, রূপকথার বাংলাকে এবং ইতিহাস ঐতিহ্যকে ধারণ করলেন। এইখান থেকে বেরিয়ে এসে জসিমউদ্দিন যে কাজটি করলেন সেটা হচ্ছে একজন প্রাণবন্ত সমকালীন যে গ্রাম সভ্যতা, সেই গ্রামীণ সভ্যতাকে তিনি তুলে নিয়ে আসলেন। আমাদের যে সংস্কৃতি, লোকজ উপাদান, লোকজ মাটি ও মানুষের কথা জসিমউদ্দিন তুলে নিয়ে আসলেন। সেটা হচ্ছে অনেকটা মধ্যযুগের যে কবিতার ধারা, সেই ধারাতে আখ্যান ধর্মী নিয়ে আসলেন। কিন্তু আল মাহমুদ যে অনিবার্য বাঁক নিয়ে আসলেন বাংলা কবিতায়, সেটা হচ্ছে একটি যে প্রাসাদ নির্মাণ করলেন কবিতার, সেখানে লোকজ উপাদান দিয়ে নির্মাণ করলেন, কিন্তু প্রাসাদটি হচ্ছে অত্যন্ত আধুনিক। যে আধুনিকতা হচ্ছে, আমরা বলি যে 30-এর দশকের আবহ এবং 30-এর দশকের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যেই তিনি এই বাংলাকে প্রবেশ করালেন। যে বাংলা হচ্ছে নদীর পাড় ভাঙা বাংলাদেশ, যে ঋতুজ বাংলাদেশ, যেই বাংলাদেশের মধ্যে নদীর পাড় ভেঙে এই চলাঞ্চলের মানুষ, নদীর পাড়ের মানুষ অসংখ্য ছিন্নমূল হয়ে গেছে। আল মাহমুদের এই কবিতা অন্তর্গত চোখের অবলোকন নামে একটি কবিতা আছে সোনালী কাবিনে, আপনারা দেখবেন যে ভিটামাটি ছেড়ে মামুর বাড়িতে তারা আশ্রয় নিয়েছে, শেষ পর্যন্ত বাবার কবরটাকেও গ্রাস করেছে। এবং সেখানে আরেকটি কবিতা আছে বাতাসের ফেনা, একে একে কমে আসে ইলিশের মৌসুমের মতো। এরকম মানে অসংখ্য কবিতা আছে, যেরকম খড়ের গম্বুজ আছে আপনারা দেখবেন। এবং কবিতার যে তিনি সংজ্ঞা দিলেন, কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া। এ ধরনের অসংখ্য কবিতা তিনি লিখেছেন। কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার, যেই লাইনটা একটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। তো যেটা আমি বলছিলাম যে ইউরোপীয় ধারা থেকে তিনি আবহমান বাংলার ধারা নিয়ে আসলেন, এবং কবিতায় কৃষক, কিষান এবং কিষানীকে নিয়ে আসলেন। বলছে যে আমার কবিতার বিষয় হচ্ছে তাই যে একজন কৃষকের যা বিষয়, কৃষকের বিষয় খানাখন্দহীন সীমাহীন মাঠ এবং পূর্ণ ঘর্মাক্ত যুবতী, তার অগণন সন্তান নিয়ে আসবে। এজন্য আমাদের যে গার্হস্থ্য প্রেম, আমাদের যে প্রকৃতি লগ্নতা এবং যে প্রকৃতির পরে জীবন জীবিকা জড়িত, সেই প্রকৃতিকে নিয়ে আসলেন। এখানে কিন্তু 30-এর দশকের প্রকৃতি ছিল একটা রোমান্টিক বিষয়, একটা নাগরিক জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য যে প্রকৃতি, সেই প্রকৃতি ছিল। যেরকম আমরা একটা রিলিফের জন্য আমরা যাই হচ্ছে চট্টগ্রাম কিংবা কক্সবাজারে যাই, আমরা কিন্তু কিংবা বিভিন্ন জায়গায় বেড়াতে চাই, কিন্তু আল মাহমুদের প্রকৃতি হচ্ছে জীবন জীবিকার সঙ্গে জড়িত, যেটা SM সুলতানের কথা আমরা বলতে পারি, যে যার কবিতায় বা যার চিত্রকর্মে আছে কৃষকের উপস্থিতি, হাল চাষ, কৃষি ব্যবস্থা, এই বিষয়টাকে নিয়ে আসলেন। এবং নারীকে নিয়ে আসলেন যিনি কালো। আপনার 1000 বছরের আমাদের যে কবিতা, যে একজন কালো নারী যে নায়িকা, সে বিষয়টাকে তিনি আবার নতুন ভাবে নিয়ে আসলেন। 30-এর দশকের নায়িকা কিন্তু ছিল হচ্ছে চুল হচ্ছে স্বর্ণালী এবং তারা হচ্ছে ইউরোপিয়ান। আমাদের নায়িকাকে নিয়ে আসলেন, সেটা হচ্ছে একজন কিষানী। এখানে 30-এর কবিতার সঙ্গে তার যে মৌলিক পার্থক্য, এখানে তিনি নতুন ভাবে নিয়ে আসলেন এবং নারীকে অনেক ভাবে দেখলেন। গার্হস্থ্য প্রেম, কামের সঙ্গী, তাকে বোনের দৃষ্টিতে দেখলেন, তাকে ইভের দৃষ্টিতে দেখলেন,
এবং শেষ পর্যন্ত বঙ্গ জননীর দৃষ্টিতে দেখলেন। একজন নারী তার কাছে বঙ্গ জননী। তো এইভাবে প্রকৃতি এবং নারী এটাকে নতুন ভাবে নির্মাণ করলেন, যেটা কিছুটা আমরা পাই হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় এবং ওমর আলীর কবিতার সঙ্গে তার কিছু সাযুজ্য আছে। কিন্তু টোটালি বাংলা কবিতা একটা নতুন বাঁক নিয়ে আসলেন, যার মধ্যে প্রকৃতি, নারী এবং স্বদেশ এবং নদী একাকার হয়ে গেছে। তার তার নারী কখনো নদী, নদী কখনো স্বদেশ, স্বদেশ কখনো প্রকৃতি। এইভাবেই আল মাহমুদ আসলে বাংলা কবিতায় নতুন একটি ভাবমূর্তি, নতুন একটি প্যাটার্ন এবং নতুন একটি কাব্য ভাষায় আত্মপ্রকাশ করলেন, যে কাব্য ভাষাটা একদম নতুন। জসিমউদ্দিনের টোটাল যে প্রাসাদ সেটা ছিল হচ্ছে লোকজ, কিন্তু আল মাহমুদের এর যে প্রাসাদ সের উপাদানগুলো লোকজ, কিন্তু তার কারুকার্য কিংবা তার যে বহির আবরণ কিংবা কাঠামোটা হচ্ছে অত্যন্ত আধুনিক। এজন্য আমি বলতে চাই যে আল মাহমুদকে পার্ট আমরা করলে বাংলাদেশকে পেয়ে যাব। যেরকম আমরা ইউরোপের কিংবা প্যারিসের অনেক এর আগে আমরা আলোচনা বিভিন্ন কবি বলতে শুনেছি যে ইংল্যান্ডের কিংবা প্যারিসের আমরা জানি যে টি.এস. এলিয়টের কিছুটা প্রভাব আছে আমাদের জীবনানন্দ দাশের মধ্যে, টি.এস. এবং ডাব্লিউ.বি. ইয়েটসের প্রচন্ড প্রভাব আছে, আইরিশ প্রভাব। তো তার কবিতায় আমরা আইরিশের হাজার বছরের যে আইরিশ যে জাতি তার পরিচয় পাই। আমরা সেরকম কাজল জাতির যে উপাখ্যান, যে আখ্যান, যে সংস্কৃতি, সেটা আমরা সোনালী কাবিনে পাই। এবং সোনালী কাবিনের পরে তার যে নতুন বাঁক, সেটা আমি পরবর্তী অংশে বলবো। আপাতত এটাই বলতে চাচ্ছি যে একটি নতুন বাঁক নিয়ে আসছেন, নতুন কাব্য ভাষা নিয়ে আসছেন, যে কাব্য ভাষাটা এর আগে বাংলা কবিতায় ছিল না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর ফজলুল করিম, তার যে গবেষণা লব্ধ তার অভিজ্ঞতার কথা কাব্য নিয়ে, আল মাহমুদের কাব্য নিয়ে যে কথাটি তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে আল মাহমুদকে যদি আমরা পড়ি তাহলে বাংলাদেশকে পড়া হবে। আমার মনে হয় যে এর চাইতে গুরুত্বপূর্ণ কথা, এর চাইতে একদম সারমর্মটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা এখন আবার যাচ্ছি কবি জাকির আবু জাফরের কাছে। তিনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে আবৃত্তি করে একটি অংশ শুনিয়েছেন, আমাদেরকে মুগ্ধ করেছেন। আমি বিশ্বাস করি যারা শুনেছেন তারা মুগ্ধ হয়েছেন। আমরা আরেকবার জাকির আবু জাফরের কাছ থেকে শুনতে চাই তিনি আল মাহমুদকে কেমন দেখেছেন, সেটা তিনি মলাটবন্দি করেছেন, তিনি কেমন দেখেছেন আল মাহমুদকে। আমরা এখন ভার্চুয়ালি একটু শুনি। আর আমরা আর খুব বেশি দীর্ঘায়িত করব না, এর মধ্যে আমরা প্রায় 70-75 মিনিটের মতো আমরা আছি লাইভে। আমরা আর বড় জোর 15 মিনিট আমরা এটা কন্টিনিউ করতে চাচ্ছি। আমরা সেভাবে আমরা জাকির আবু জাফর কাছ থেকে শুনে আমরা শাহিন রেজার কাছে যাই, তারপরে সবশেষে আমরা মঞ্জু ভাইয়ের কাছ থেকে কিছু বলার ছিল সেটা আমরা শুনছি। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আসলে আল মাহমুদের সাথে এত স্মৃতি, তো একটি স্মৃতি না বললে নয়। আল মাহমুদের চোখ যখন একেবারে শেষ হয়ে গেল প্রায়, অর্থাৎ তিনি আর দেখছেন না, আমি ডাক্তারের কাছে বললাম, ডাক্তার মোহাম্মদ ইসলাম, তিনি দেখে দেখে বললেন যে আপনি আর লিখতে পারবেন না। এই কথা শোনার পর আল মাহমুদ যে বাকরুদ্ধ হলেন, তিনি যে ভাষাহীন হলেন। তিনি ধানমন্ডির জিগাতলায় একটি ক্লিনিকে ছিলেন, সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন আমার সাথে। সেখান থেকে আমরা গুলশানে ওনার বাসায় গেলাম। এই সারা পথে একটি শব্দ তিনি বললেন না, তিনি ভাষাহীন বাইরে তাকিয়ে থাকলেন। তিনি আর লিখতে পারবেন না এই কথা কোনোভাবেই তিনি মানতে পারছিলেন না। গাড়ি থেকে নামলেন, না পারারই কথা। তিনি তার গুলশানের বাসায় নামলেন, আমরা দুজন লিফটে উঠলাম। ঠিক লিফটে যখন উঠলাম, হঠাৎ আমার মাথায় কিংবা আমার মনে একটা শব্দ জেগে উঠলো। আমি বললাম, মাহমুদ ভাই, আপনি চিন্তা করবেন না, আপনি বলবেন আর আমরা লিখবো।
আপনি ডিকটেশন দিবেন, এভাবেই লিখবেন। এই বলতে বলতে ওনার চারতলা বাসা, আমরা বাসার উপরে উঠে গেলাম। তিনি লিফট থেকে নেমে আমাকে আঁকড়ে ধরতে, জড়িয়ে ধরে বুঝি কেঁদে উঠলেন। তিনি এই দীর্ঘ সময় পরে এই কথা বললেন যে, মনে হয় তুমি আবার আমাকে নতুন করে জীবন দিয়েছো। একজন লেখকের অনুভূতি তো তাই হওয়ার কথা, যখন লিখতে পারবেন না এটা বলার পর যে অবস্থা, আর লেখার সুযোগ থাকবে সেটা জানার পর তো এই অনুভূতি হওয়ার কথা। হ্যাঁ, উনি যখন এই কথা বললেন সেই সাথে একটি শর্ত জুড়ে দিলেন যে তোমাকেই লিখতে হবে প্রথম। আমি বললাম ঠিক আছে, আমি লিখবো, এবং কাল থেকে। এই যে শুরু হলো, তিনি কাল থেকেই শুরু করলেন। তিনি লিখলেন বিচূর্ণ আয়নায় কবির মুখ। এটিও আমি অবশ্য তাকে অনুরোধ করেছিলাম যে আপনি শুরু করবেন। আপনি যেভাবে বেড়ে উঠি, এই যেভাবে বেড়ে উঠির পরে যে আপনার জীবনী শিল্প দিয়ে শুরু করবেন, শুরু করলেন বিচূর্ণ আয়নায় কবির মুখ। এটি আমি ধারাবাহিক প্রায় 1 বছরের বেশি লিখেছি নারায়ণগঞ্জের সাহিত্য পাতায়। এভাবে তার ডিকটেশন, অর্থাৎ দুইজন আল মাহমুদের দুটি জীবন, লেখক জীবন, একটি তিনি নিজে লিখতেন, আরেকটি তিনি মুখে বলতেন। এই মুখে বলার জীবন তার শুরু হলো। মুখে বলে বলে তিনি 30টির বেশি উপন্যাস লিখেছেন এবং কবিতার বই বেশ করে লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, কলাম লিখেছেন। এটা আমার মনে হয় বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যে এই ঘটনা খুবই বিরল যে একজন কবি ডিকটেশন দিয়ে এতগুলো বই লেখেন। দ্বিতীয় আরেকটি স্মৃতি এখন খুব মনে পড়ছে, আল মাহমুদের জন্মদিনে আমরা একসাথে হতাম প্রতি বছরই। কবি শাহীন রেজা সেখানে প্রতি বছরই থাকতেন, অসংখ্য কবি সাহিত্যিকরা আসতেন। তো আল মাহমুদের প্রতি জন্মদিনে একটি কবিতা আমাকে পড়তেই হতো, এবং সেই কবিতাটি পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। কবিতাটি সোনালী কাবিনের প্রত্যাবর্তনের ঘটনা। এই কবিতাটি তার জীবনের সাথে সত্য ঘটনার সাথে মিলিয়েছিল, যে কারণে এই কবিতা যখনই পড়েছি তিনি দু চোখে অশ্রু ধারা বইয়ে দিতেন। এবং কবিতাটি আমি শোনাতে চাই পাঠকের উদ্দেশ্যে, যদিও এটা সবার পাঠ পড়েছেন হয়তো। এটি প্রত্যাবর্তনের লজ্জা। শেষ ট্রেন ধরবো বলে একদম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ উজ্জ্বল হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা বলছিলেন, আজ রাত না হয় বই নিয়ে বসে থাক। আসার সময় আব্বা বলছিলেন, গোছাতে গোছাতে সময় বয়ে গেল, তুই আবার গাড়ি পাবি। মা বলছিলেন, আজ রাত না হয় এমনি বসে থাক, কত রাত তো থাকিস। আমার ঘুম পেল। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। 1.5 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র গুছিয়ে চাকরকে দিয়ে আগে টিকিট কেটে পাঠায়। নাহার কোথাও যাবার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আমি এদের ভাই 7 মাইল হেঁটে হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে কুয়াশায় বসে কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। শিশিরে আমার পাদনা ভিজে যাবে। চোখের পাতার উপর ছোটের বিন্দু জমতে জমতে হঠাৎ নির্লজ্জের মতো উঠে আসবে লাল সূর্য। পরার মতো আমার উপর নাম সামনে ঘর বাড়ি, গ্রাম, জলার দিকে বকের খানা পড়ে যাচ্ছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে উঠতে থাকবেন। বাসি বছর হাতে মা আমাকে দেখে হেসে ফেলবেন, ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘর বাড়ি কেমন শূন্য হয়ে যায়। নাস্তা পাঠায়। আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো। এই কবিতা যখনই পড়তাম তিনি ফেল করে কাঁদতেন। তার দু চোখের অশ্রু, তার গলা ভিজে যেত, বুক ভিজে যেত। কারণ এই কবিতার সাথে তার বাবা, তার মা, তার ভাই, তার বোন, তার গ্রাম সব জড়িয়ে ছিল। এই একটি অসাধারণ স্মৃতি আমাকে এখনো সবাই। আর সবশেষ স্মৃতি বলতে চাই, যেহেতু
সময় খুবই কম। এটি একটি আনন্দ একটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করলাম। অনুষ্ঠানটা ছিল স্কুল ছাত্রদের, কয়েকশো স্কুল ছাত্র একত্রিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে, তিনি প্রধান অতিথি। একটা পর্যায়ে ছিল এখানে একটু আনন্দঘন পরিবেশ চলছে, আমাকে অনুরোধ করা হলো আল মাহমুদের একটি কবিতা পড়তে। তা আমি তার একটি কবিতা পড়লাম। এটা একটু ছিল, বয়স যখন ছোট ছিলাম আমি, আমার কাছে খেলাই ছিল কাঁদির চেয়ে দামি। উঠুন করে ফুল ফুটেছে আকাশ ভরা তারা, তারার দেশে উঠবো আমার পরাণ আত্মা। জ্যোৎস্না রাতে গঙ্গা তুলতো যখন কেউ, আমার পিঠে পরিয়ে পরিয়ে দিত কেউ। দেহ থেকে ওই শহরে উড়াল দিত মন, মেঘের ছিটার ঝিলিক পেয়ে হাসতো দুনয়ন। তারায় তারায় হাঁটতো আমার ব্যাকুল দুটি পা, নীল চাঁদোয়ার দেশে হঠাৎ রাত ফুরাতো না। খেলার ছিল তখন প্রজাপতির ঝাঁক, বন বাজালে গন্ধে কত ফুটফুটাতো নাক। কেওড়া ফুলের ঝোল খেয়ে গুলো কোল ছেড়ে মার, তার কি থাকে ঘর বাড়ি না, তার থাকে সংসার। তারপরে যে কি হলো এত দুঃখ এসে কবে, পাখনা দুটো ভেঙে বলে মানুষ হতে হবে। মানুষ হবার জন্য পার হয়েছি সিঁড়ি, গাধার মতো বই গিলেছিস কি বিচ্ছিরি। জ্ঞানের গ্লাস পান করে আজ ফুল হয়েছে শন, মেঘের গ্যাসের উপহার উজাড় হয়ে বিরল হলো বন। এই দুটো লাইন যখন আমি পড়লাম, অসাধারণ, অসাধারণ। আমাদের মুখের দিকে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করলাম। জ্ঞানের গ্লাস পান করে আজ ফুল হয়েছে শন, গ্যাসের বাহার বিরল হয়ে উজাড় হলো বন। আল মাহমুদের মাথাটা খালি, কেশের বাহার বিরল হয়ে উজাড় হলো বন, সমস্ত চুল পড়ে গেছে, মাথা খালি। সমস্ত স্কুল ছাত্ররা একসাথে হো হো করে অনেকক্ষণ ধরে হাসলেন। আল মাহমুদ হাসতে 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 তিনি অনেকক্ষণ ধরে নিজেও হাসতেন। হেসে তিনি বললেন যে এর পরের অংশ পড়ো। আমি পড়লাম, মানুষ মানুষ করে যারা, মানুষ তারা কে, অফিস বাড়ির মধ্যের উপর কলম ধরেছে, নরম দিনে কোষণ এখন প্রশ্ন করে চোখ, চোখ ফোটানো হিসেব লেখে কম্পিউটার শ্লোক। বাংলাদেশের কপাল গুলো ঘূর্ণিঝড় চর, মানুষ গড়ার শাসন দেখতে বিখ্যাপে থর থর। হাইরে মানুষ, রঙিন মানুষ গান শুনোনি ভাই, মানুষ হবার ইচ্ছে আমার একেবারে নাই। এই যখন পড়লাম শেষ লাইনটি, ছাত্র জিজ্ঞেস করলো, হ্যাঁ আপনি কি হতে চান, তাহলে আপনি যদি মানুষ হতে না চান কি হতে চান, মানুষ হবার ইচ্ছে যদি আপনার না থাকে কি হবার ইচ্ছে আছে? তিনি হেসে দিয়ে বললেন, সেটিও আমি আমার আরেকটি কবিতায় বলেছি, তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। তিনি পাখির মতো বন্য হতে চেয়েছেন এবং তাই হয়েছেন। তিনি বুনো পাখি যেমন গান করে এবং বুনো পাখি প্রত্যেকে যেন নিজের মতো গান করেন, ঠিক তেমনি বুনো পাখির মতো তিনি বাংলাদেশের মাটি ও মানুষের গান করেছেন কবিতায়, মাটি ও মানুষের সুরকে কবিতায় বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের তিনি গ্রাম থেকে একটি ভাঙ্গা সুটকেসে করে বাংলাদেশের নদী, ফুল, পাখি নিয়ে আসছেন এবং সেই সুটকেস থেকে নদী এবং পাখিকে তুলে দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের প্রতিটি নদীতে সাঁতার কেটেছে, প্রতিটি নদীর পানি চোখে দেখেছেন। সুতরাং তোমরা যখন শিক্ষা করা মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। তিনি পাখির মতো বন্যই থেকেছেন, কিন্তু সেটি পরিচিত সমাজের, পরিচিত বাংলার, পরিচিত বাংলাদেশের এবং পরিচিত মানুষের। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জাকির আবু জাফরকে। আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে কথার জাদু দিয়ে মন্ত্রমুগ্ধ করে ফেলেছেন। তিনি একজন কথা শিল্পীও বটে এবং গীতিকার, কবি, ছড়াকার। জাকির আবু জাফর অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে আবৃত্তি শোনালেন এবং কথার মালা আমাদেরকে উপহার দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমরা শাহীন রেজা ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, কিন্তু উনাকে আমরা দেখছি উনি স্ক্রিনে নাই। অনেক ধন্যবাদ শাহীন ভাই, আপনি মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছিলেন,
জাকির আবু জাফর ভাই সেখানে বোধহয় নেটে একটু সমস্যা করছে, নেটের জায়গাটাতে ভিডিওটাতে একটু সমস্যা করছিল, কিন্তু সাউন্ডটা খুব ভালো ছিল, চমৎকার ভাবে আমরা তার আবৃত্তি উপভোগ করেছি। এখন আমরা শাহিন রাজা ভাই, আমরা শেষ দিকে, অনুষ্ঠানের শেষ দিকে প্রায় চলে এসেছি। আমরা শাহিন রাজা ভাইয়ের কাছ থেকে একটু আবৃত্তিও শুনবো, সাথে একটু কথা, যে স্মৃতি কথা শুনবো, সাথে একটু আবৃত্তিও আমরা শুনতে চাই। আবৃত্তি জাকির যেটা করে গেল, তারপর শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, জাকির শোনা যাচ্ছে। তারপর তার আবৃত্তি লাগে না। আমি যেটা বলতে চাই সেটা হলো, মঞ্জু ভাইয়ের কথা সূত্র ধরে কয়েকটা কথা আমি বলতে চাই। আমি আল মাহমুদ ভাইয়ের ছোট ছোট করে দীর্ঘদিন বসে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। এর আগে তো অনেক, ধরেন 30-40 বছরের সম্পর্ক, অনেক সময় অনেক কথা হয়েছে, অনেক আলাপ হয়েছে, অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই সাক্ষাৎকারটা যখন আমি নেই, তখন আমি তার ভিতরে ঢুকে গিয়েছিলাম আস্তে আস্তে করে। তার যে প্রথম জীবন এবং শেষ জীবনের মধ্যে আমরা যে একটি বিভেদ টানি, মাহমুদ ভাই সেই বিভেদটা ক্লিয়ারটা করেছিলেন এভাবে, দেখো আমি তো সারা জীবন সাম্যের পক্ষের লোক, আমি তো সারা জীবন সাম্যের কথা বলে এসেছি। আমার প্রথম যৌবনে আমি সাম্যের লোক ছিলাম, তখন আমি দেখেছি সমাজতন্ত্রের মধ্যেই সাম্য আছে। কিন্তু যখন আমার বয়স পরিণত হয়েছে, যখন আমি জীবনকে বুঝতে শিখেছি, যখন আমি ধর্মকে জানতে শিখেছি, যখন আমি বিধাতার সম্পর্কে আমার সমস্ত আস্থার দরজাগুলো খুলে গেছে, তখন আমি বুঝেছি সমস্ত সাম্যই এই ইসলামে, এই ধর্মে। আমি তখন বিধাতাক্রান্ত হয়ে গেছি। আমি তখন সম্পূর্ণভাবে ইসলামে নিজেকে নিয়োজিত করেছি। আমি আগেও সাম্যে ছিলাম, এখনো সাম্যে আছি। আমার সারাটা জীবনই সাম্যের জীবন। আমি সারা জীবন সমস্ত মানুষের মানবতার কথা বলেছি, সমস্ত মানুষকে আমি এক চোখে দেখার কথা বলেছি, সমস্ত মানুষের জন্য একই সুযোগ, একই সুবিধার কথা বলেছি। তুমি বলো, ইসলাম ছাড়া, আমার ধর্ম ছাড়া এই সাম্যের কথা পৃথিবীর আর কোথাও আছে কিনা? যদি সমাজতন্ত্র থাকতো, তাহলে সমাজতন্ত্র আজকে বিশ্বে টিকে থাকতো। সমাজতন্ত্র টিকে নাই, ইসলাম এই সাম্যের কথা তিনি সোনালী কাবিনে যেভাবে বলেছেন, আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠা শ্রেণীর উচ্ছেদ, এমন প্রেমের বাক্যে সাহসিনী কারো উচ্চারণ যেন না ঢুকতে পারে লোকধর্মে আর ভেদাভেদ। এটা সোনালী কাবিনে এই সাম্যের কথাই তিনি উচ্চারণ বলেছেন। আবার যখন উনি শেষের জীবনে যেটা বলেছেন, আমরা ওইটাকে তখন বর্ণনা করেছি এটা সমাজতন্ত্রের কথা। আজকে যারা আল মাহমুদকে বিভাজন করে আল মাহমুদকে বিশ্লেষণ করতে চান, তাদের বোঝা উচিত ওই আল মাহমুদ আর পরিণত জীবনের আল মাহমুদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল মাহমুদ যে সাম্যের কথা, সে সাম্যের প্রথম জীবনে তিনি আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন, আমৃত্যু সেই সাম্যেই তিনি ছিলেন। তিনি একটি কথা আমাকে স্পষ্ট ভাবে বলেছেন যে আমি বিধাতাক্রান্ত মানুষ, আমি ধর্মাক্রান্ত মানুষ নই। আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, কিন্তু আমার সর্বোচ্চ বিশ্বাস আল্লাহর প্রতি। আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সকল সৃষ্টিকে আমি ভালোবাসি, আল্লাহর সকল নিয়ামতকে আমি আমার নিয়ামত হিসেবে গ্রহণ করি। যাই হোক, আমি আর এই বিষয়টা নিয়ে বেশি বলতে চাই না। কিন্তু সাহস করে এই সত্য উচ্চারণ করার কারণে তাকে কিন্তু মূল্য দিতে হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাস্তবতায়। শুনুন আব্দুল্লাহ ভাই, বাংলাদেশ কোন দেশের বাস্তবতা, কোন দেশের রাজনৈতিক অবস্থান, কোন দেশের রাজনৈতিক টানাপোড়েন একজন কবিকে তার বিশ্বাস থেকে সরাতে পারে না। কোন রাজনীতি, বিশেষ রাজনীতি কখনো কবিকে বদ্ধ মানুষে পরিণত করতে পারে না। কবি বিবেচিত হন তার কবিতা দিয়ে, কবি বিবেচিত হন তার আত্মার বিশ্বাস দিয়ে, কবি কখনো তার রাজনৈতিক বিশ্বাস দিয়ে বিবেচিত হন না। এটাই সত্য। আল মাহমুদ তার আত্মার বিশ্বাস দিয়ে তার কবিতাকে বিবেচনা করেছেন এবং তার যে নিজস্ব চিন্তা, নিজস্ব ভাবনা এবং নিজস্ব ইচ্ছা,
প্রকাশ করা থেকে কখনো বিরত থাকেননি। তার কলমকে তিনি কখনোই আপোষকামিতায় নিমজ্জিত করেননি। এটাই হলো আল মাহমুদ। অনেকেই বলে থাকেন, আমি একটি কথা স্পষ্টভাবে আজকে বলে দিতে চাই, অনেকেই আল মাহমুদকে জামাতের জেড বলে থাকেন, অনেকে বলে থাকেন আল মাহমুদ জামাতের লোক, জামাতের ঘরানার লোক। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আল মাহমুদ মুসলমান, আল মাহমুদ ইসলামী ঘরানার লোক, এবং আল মাহমুদ একজন সাচ্চা মুসলমান। তিনি কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন না, কোন রাজনৈতিক দলকে অফিসিয়ালি আপহোল্ড করেননি। যেটা করেননি এর সাথে সাথে শত সম্পর্ক থাকার পরেও ফজল শাহাবুদ্দিন তিনি কখনো বলেননি আমি জাতীয় পার্টি করি। আল মাহমুদ কখনো বলেননি আমি জামাত ইসলাম করি। কিন্তু বাংলাদেশে এমন কবি আছেন যিনি নিজেকে বলেন যে আমি অমুক দলের কবি। আল মাহমুদ কিন্তু সেটা কখনো বলেননি। আল মাহমুদের কোন রচনায় আল্লাহর প্রতি যদি কোনো রচনা থেকে থাকে, ইসলামের প্রতি যদি কোনো রচনা থেকে থাকে, সেটাকে যদি আমি এখন জামাত ইসলামের জন্য রচনা বলে থাকি, সেটা চরম ভুল। সময় এটা বিশ্লেষণ করবে, সময় এ নিয়ে কথা বলবে। আল মাহমুদ সংগ্রামে চাকরি করেছেন বলেই জামাতের রুকুনের সদস্য হয়ে গেছেন, এটা আমি বিশ্বাস করি না, এবং আল মাহমুদও কখনো এটা বিশ্বাস করতেন না। আর একটি কথা, যে কথাটি আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমি অতীতেও বারবার বলেছি, আজও বলছি, আল মাহমুদ মুক্তিযোদ্ধা ছিলেন। আল মাহমুদ মুক্তিযুদ্ধের সপক্ষের লোক ছিলেন। আজকে আমরা যারা আল মাহমুদকে বিপক্ষ শিবিরে ঠেলে দেই, আমরা যারা আল মাহমুদকে একটি বিশেষ গোষ্ঠীভুক্ত করার চেষ্টা করি, তারা ভুল করি। আল মাহমুদ সারা বাংলাদেশের মানুষ। বাংলাদেশকে, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের কবিতাকে যদি আমি লিখতে চাই, আমি বাংলাদেশের সাহিত্যকে, কবিতাকে যদি আফোর্ড করতে চাই, আল মাহমুদকে বাদ দিয়ে করা যাবে না। কিছু কিছু মীমাংসিত সত্য আছে যেটাকে অস্বীকার করা যাবে না। যেমন আমি যদি বলি শেখ মুজিব কেউ না, কিছু না, বাংলাদেশের ইতিহাস শেখ মুজিবকে বাদ দিয়ে লেখা যাবে না। আল মাহমুদকে বাদ দিয়েও বাংলাদেশের ইতিহাস, বাংলা কবিতার ইতিহাস রচিত করা যাবে না। এই কথাটা আমি সুস্পষ্টভাবে বলে দিলাম, এবং আমার মৃত্যু পর্যন্ত এই কথাটি বলবো। বাংলা কবিতা যদি তার ইতিহাস লিখতে হয়, আল মাহমুদের নাম সে ইতিহাসে মর্যাদার সাথে অন্তর্ভুক্ত করেই লিখতে হবে। আল মাহমুদ আমাদের আত্মার মানুষ, ছোটখাটো একটি মানুষ, কিন্তু দৃঢ়চেতা একটি মানুষ। তিনি আপোষহীন একটি মানুষ। অত ছোটখাটো মানুষের মধ্যে যে এত আস্থা, এত গভীর বিশ্বাস থাকতে পারে, তার কাছ থেকে যারা না দেখেছেন তারা বুঝতে পারবেন না। অনেকে আল মাহমুদের, হ্যাঁ ভাই আমি তো কবি, আমার আয়ের আর কোনো পথ নাই, আমার পেট চালাতে হবে। এই যে মঞ্জু ভাই বললেন যে তাকে আমি অন্তত তাকে যে লোক কলম চালিয়ে খায়, তার যদি সেই কলমের আমি সেই রুটি রুজির যোগানটুকু না দিতে পারি, সে কি করে লিখবে? আমি পেটে ক্ষুধা নিয়ে তো লিখতে পারবো না। আমার পিছনে ক্ষুধার্ত শিশুর কান্না, আমার স্ত্রীর হাড়িতে চাল নাই। এত বড় বড় কথা বলেন আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের লোকেরা। সংগ্রামের চাকরি নিয়ে কথা উঠেছে, সংগ্রামে তো আল মাহমুদ চাকরি করেছেন। আমি তো অনেক এমন লোককেও জানি যিনি জনগণকে চাকরি করেছেন, কিন্তু তার ভিতরের বিশ্বাস অন্য, তার ভিতরের যোগাযোগ অন্য, কিন্তু যেহেতু জনগণকে চাকরি করেছেন, কই তাকে তো বলা হয় না কিছু। আল মাহমুদ রুটি রুজির জন্য সংগ্রামে গিয়েছেন, রুটি রুজির জন্য সংগ্রামে চাকরি করেছেন। এই জন্য যদি আমরা আল মাহমুদকে জামাতের সিল মেলে ফেলে দেই, তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে, আল মাহমুদকে অস্বীকার করা হবে, বাংলা কবিতাকে অস্বীকার করা হবে। আমি একটি কথা দৃঢ়ভাবে বলতে চাই, আমার কথা এবং আমৃত্যু এই কথাতেই আমি অবিচল থাকবো। আল মাহমুদ মুক্তিযুদ্ধের সপক্ষের লোক ছিলেন, এবং চিরকাল তিনি মুক্তিযুদ্ধের পক্ষেই বিশ্বাস হৃদয়ে ধারণ করেছিলেন। তবে একটি কথা, তিনি ছিলেন সাচ্চা মুসলমান। ইসলামকে বাদ দিয়ে তিনি অন্য কিছু ভাবেন নাই। তিনি বলতেন, দেখো আমাদের জাতীয়তাবাদ মুসলিম বাঙালি জাতীয়তাবাদ। আমরা প্রথমে মুসলমান, তারপরে আমরা বাঙালি, তারপরে আমরা বাংলাদেশি। এটা আল মাহমুদের ব্যাখ্যা ছিল, যে প্রথমে ঠিক একই ব্যাখ্যা তো শেখ মুজিবেরও ছিল। তিনি বলেছেন আমাদের মনে রাখতে হবে আমরা বাঙালি, আমরা মুসলমান। যে মুসলমান, যে ইসলামে বিশ্বাস করে, তাকে কেন আমরা ডিভাইড করে দেব? তাকে কেন আমরা একটু সিল মেরে দেব? আজকে এখন আমি তো বিশ্বাস করি, এখন যারা জামাত ইসলামী করে বা তারা তো স্বাধীনতাকে বিশ্বাস করেই করে, স্বাধীনতাকে আস্থা রেখেই
করে, তারা বাংলাদেশকে বিশ্বাস করেই করে। তাদের বাসায় তো পতাকা উত্তোলিত হয়, স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়, বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা এই বাংলাদেশে থাকার তো কোনো প্রয়োজন নেই। আমি খুব উত্তেজিত হয়ে গেছি আসলে এই রাজনৈতিক কথা, এটা ঠিক এটা আমার বিশ্বাসের কথা, এটা আমার আস্থার কথা। দয়া করে কেউ যারা আজকে এটা শুনছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আল মাহমুদ একদিন একটি আড্ডায় ফজল শাহাবুদ্দিনের রুমে আল মুজাহিদি সহ আরো কয়েকজন ছিলেন। মুজাহিদি ভাই তাকে বললেন, মাহমুদ ভাই কেন আপনি সংগ্রামে চাকরি করছেন? মাহমুদ ভাই লাফ দিয়ে উঠে বললেন যে এত তো তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষের লোক, আমিও তো মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, কই আমার জন্য তো একটা মুক্তিযুদ্ধের সপক্ষের কাগজ, একটা চাকরি নিয়ে আসেনি। ইত্তেফাকে তো আপনি আমাকে বলেননি মুজাহিদি আসেন আপনি ইত্তেফাকে জয়েন করেন, আপনারা তো কেউ আসেননি। জামাতের পত্রিকা আমাকে চাকরি দিয়েছে, ওটা তো পত্রিকা। আমি একজন সাংবাদিক হিসেবে জয়েন করেছি, আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে জয়েন করিনি। আমি রুটি রুজির জন্য দিয়েছি। এটা যদি আমার অপরাধ হয়, অপরাধ, যদি এটা আপনি আমাকে ক্ষমা করতে পারেন করেন, না করলে আমি আমার অবস্থানেই থাকবো। আমি আমার লিখে যাব, আজীবন লিখে যাব। আমার কথা বলবে ইতিহাস, আমার কথা লেখা থাকবে কালের কণ্ঠস্বর হিসাবে। আমি কালের কণ্ঠস্বর হিসাবে বেঁচে থাকবো। আমি আল মাহমুদ কবি হওয়ার জন্য পৃথিবীতে এসেছি, আমি কবি হয়েছি এবং আমি কবি হিসাবেই মৃত্যুবরণ করব এবং কালের ইতিহাসে আমার নাম কবি আল মাহমুদ হিসাবেই লিখিত থাকবে। আমি আর বক্তব্য বাড়াবো না, আমার বক্তব্য এখানেই শেষ করছি। মঞ্জু ভাই আছেন, আবৃত্তি কি হবে একটু ছোট্ট ছোট্ট করে, কি আবৃত্তি হবে একটু, নাকি আবৃত্তি জাকির জাকিরের আবৃত্তি করার পর আমি আচ্ছা, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ শাহিন রাজা ভাই, অনেক ধন্যবাদ। অত্যন্ত তিনি আবেগ প্রবণ হয়ে গেছেন, তিনি নিজেই যেটি বলেছেন, আসলে সত্য উচ্চারণ করতে গিয়েই তিনি আবেগ প্রবণ হয়েছেন। আল মাহমুদকে বাদ দিয়ে বাংলাদেশের কাব্য সাহিত্যের ইতিহাস লেখা কখনোই সম্ভব হবে না, এই সত্যটি তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে উচ্চারণ করেছেন। একই সঙ্গে তিনি অন্য যে বিষয়গুলোর অবতারণা করেছেন সেটাও বাংলাদেশের বাস্তবতার আলোকেই তিনি বলেছেন যে আল মাহমুদকে একটি ট্যাগ দিয়ে তার প্রতি যে অবিচার করা হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্যই তিনি মূলত বিষয়টির অবতারণা করেছেন বলে আমার মনে হয়েছে। তার মৃত্যুর পরও তাকে বুদ্ধিজীবী গোরস্থানে তাকে অনেক চেষ্টা করেও সেখানে তার জন্য ৩.৫ হাত জায়গা আমরা ব্যবস্থা করতে পারিনি। এটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য আমি মনে করি একটা লজ্জা। তার একটি জানাজার জন্য আমরা বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করেছিলাম, শহীদ মিনারে একটি জানাজার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবে জানাজা দিয়ে তাকে পাঠাতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এটা অত্যন্ত আমাদের জন্য কতটা লজ্জার এবং দুর্ভাগ্যের সেটা আজকে আর বলে শেষ করা যাবে না। আজকে আমরা যে আয়োজন, এই আয়োজনের আমরা প্রায় শেষ প্রান্তে আছি। আমাদের আজকের এই আয়োজনের আমাদের সবচাইতে প্রবীণ যে আলোচক, আমি আগেও বলেছি যে আমার গুরু, আমার সাংবাদিকতা পেশার গুরু, আমরা তাকে দিয়ে, তার কিছু অসমাপ্ত বক্তব্য রয়েছে, আমরা তাকে সংযুক্ত করেছি আমরা সেই সুদূর যুক্তরাষ্ট্র থেকে। তিনি এখন তার অসমাপ্ত কথাগুলো স্মৃতিচারণ করে আমাদের আজকের এই আলোচনার শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা আলোচনার ইতি টানবো তার বক্তব্যের পরই। আনোয়ার হোসেন মঞ্জু ভাই। ধন্যবাদ আব্দুল্লাহ। আমি জাকির আবু জাফরের আবৃত্তি মুগ্ধ, আগে কখনো তার আবৃত্তি শুনিনি। আর আবেগ নিয়ে শাহিন রেজা যে কথাগুলো বলেছেন, আমার কিছু কথা আছে, আমি সময় সংক্ষেপ কারণে বলবো না। তবে আমি যেখানে শেষ করেছিলাম যে বলেন মঞ্জু ভাই, অসুবিধা নাই, আপনি যদি ওই প্রসঙ্গেও দু একটা কথা থাকে, সময়ের জন্য সমস্যা হবে না, আপনি বলেন, সমস্যা নেই। যেটা হচ্ছে যে জীবিকার কথাটা, আমার যেহেতু অনেক কম বয়সে আল মাহমুদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং সম্পাদক হিসেবে একজন সম্পাদকের অবস্থান আমি সম্পাদক না দেখেই অনুমান করতে পারতাম যখন আমি মফস্বলে নিজের এলাকায় ছিলাম, যে কোনো কণ্ঠের সম্পাদক অনেক অনেক উঁচু, যে কোনো সম্পাদক অবস্থান তার অনেক উঁচু।
তো প্রথম সাক্ষাতে শিল্পকলা একাডেমির উনি তখন উপপরিচালক। একজন সম্পাদকের জন্য এটা এটা খুব ছোট্ট একটা অবস্থান, ছোট ছোট পদ ছিল, অনেক ছোট পদ ছিল। খুবই ছোট পদ। তো সাক্ষাৎকার শেষ হলে আমি তাকে বললাম, একটু যেহেতু অন্তরঙ্গ হয়ে গেছিলাম প্রথম সাক্ষাতেই, বললাম যে আপনাকে এত উঁচু ভাবতাম আপনার অবস্থান, তো এই এই ছোট্ট চাকরিটা আপনার না নিলে হতো না? তো উনি তার সেই শিশু সুলভ যে হাসি, তো হাসলেন, হাসি বললেন, মঞ্জু মিয়া, তোমার তো সংসার নাই, আমার মতো একটা সংসার থাকতো এবং জীবিকার আর কোনো উপায় না থাকতো, তখন তুমি এর চাইতেও ছোট অবস্থান নিয়ে কাজ করতে রাজি হতো। কিন্তু আমার যেটা সত্তা, ভবিষ্যৎ, আমি সেখানে অটল আছি। তো আর আমি যেখানে আমার কথা অসমাপ্ত ছিল, সেটা যে আমার জেদের কথা বলতেছিল। 1996 সাল, আহ, নির্বাচন হয়ে গেছে, আমি ঢাকা ডাইজেস্টে কিছু আর্টিকেল লিখি, নির্বাচনী বিশ্লেষণ। যাই হোক, বিশ্লেষণ মানেই সবাই মেনে নিতে পারবে এরকম না, আমার বিশ্লেষণ অনেকে মেনে নিতে পারে। তো মেনে নিতে না পারার পরিণতি, আমি পরিণতি জানতাম যে এর পরিণতি কি হতে পারে, এবং সেটাই হয়েছে। তা আমি দমে ছিলাম না। তো প্রথম লেখার 5 মাস কি 6 মাস পরে আমার চাকরি চলে গেল। তো আমি যেহেতু বললাম যে আমি প্রস্তুত ছিলাম, যা হবার হবে, যে এখনো এমন বয়সে চলে যায়নি যে আমি চাকরি খুঁজে পাবো না, বরং আমি এক ধরনের মুক্তিই পাবো। তো তখন আল মাহমুদের সঙ্গে নিয়মিতই দেখা হতো কিছুদিন, যেহেতু আমি ওই এলাকাতেই থাকতাম। তো উনি বলতেন যে তুমি যে সাহস দেখাও, যে আমার পক্ষে সেটা সম্ভব নয়। যে এটা কিভাবে, আমি আমি জানি না, এটা জেদের ব্যাপার। যে যদি আপনি দাবিয়ে রাখতে চান, আপনি কোনো না কোনো ভাবে সেই অবস্থান থেকে আপনাকে মুক্ত করবেন, এবং এটাই প্রকৃতি। তো উনি তখন ওই পুরনো কথা বলছেন যে আমি পারি নাই। তো যা হোক, তো অনেক দেখা সাক্ষাতের ব্যবধান হতে থাকলো, কিন্তু লেখা আমি ঠিকই ওনার কাছ থেকে নিয়ে আসতাম। এবং সর্বশেষ আমি তার সাক্ষাৎকার নিই যখন উনি নিজে আর লিখতে পারতেন। তো আমি সঙ্গে একজনকে নিয়ে গেছিলাম, দীর্ঘ সাক্ষাৎকার, সম্ভবত 3 ঘন্টা। উনি বলে গেছেন, তো উনি চোখে কেউ দেখতে পারেন না, উনি পড়তেন একটা খুব মানে হাই পাওয়ার লাইটে, কষ্ট হয়। সম্ভবত ওটাই ওনার সঙ্গে আমার শেষ সাক্ষাৎকার ছিল, এবং এটাই শেষ লেখাও ছিল। তো যে কথাগুলো এর মধ্যে আলোচনা হয়ে গেছে, যে আল মাহমুদের স্বকীয়তা, আল মাহমুদের কবিতা গদ্যের শ্রেষ্ঠত্ব, এবং এগুলোকে অস্বীকার করার প্রবণতা যে এক ধরনের কবি সাহিত্যিকের মধ্যে আছে, এবং হ্যাঁ, প্রবল ভাবেই আছে, কিন্তু তাকে কি আদৌ অস্বীকার করা যাবে? বাংলাদেশের মাটি, মানুষ এবং স্বাধীনতা যুদ্ধকে বুঝতে হলে আল মাহমুদের কাছে ফিরে আসতেই হবে।
নিশ্চয়ই। এবং আমি আমার কথা শেষ করবো। আমার যে লেখাটা ছিল আল মাহমুদের উপরে গত বছর ওনার মৃত্যুর পরে, সেখানেও আমি উল্লেখ করেছিলাম গালিবের একটা কবিতার দুইটা লাইন। সেই লাইন দুটো হচ্ছে যে পৃথিবী কেন আমাকে মুছে ফেলতে চায়, আমি এমন এক অক্ষর যা স্লেট থেকে মুছে ফেলা সম্ভব। তো এই কথার মাধ্যমে আমি যতটুকু আল মাহমুদকে বুঝেছি সেটা ব্যক্ত করে আব্দুল্লাহকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে, এবং যারা সঙ্গে আছেন জাকির আবু জাফর, শাহিন রেজা এবং ডক্টর তুহিন, সবাইকে ধন্যবাদ জানিয়ে কথাগুলো শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক অনেক কৃতজ্ঞতা আনোয়ার হোসেন মঞ্জু ভাই, অত্যন্ত চমৎকার ভাবে শেষ কথা যেটি বলেছেন। আল মাহমুদ ইহকাল থেকে কালান্তরী হয়েছেন আমাদের কাছ থেকে, কিন্তু তিনি আমাদের প্রেরণার বাতিঘর হিসেবে সব সময় আমাদের অনন্তকাল ধরে আমি মনে করি আমাদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন তিনি। তার মুক্তিযুদ্ধে তার অবদান, তার বাংলাদেশের কাব্য সাহিত্যে তার অবদান, বাংলাদেশের উপন্যাসে তার প্রবন্ধ নিবন্ধ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে একজন মানুষের মধ্যে এতটি সেক্টরে একজন মানুষের এভাবে সরব বিচরণ বাংলাদেশের অন্য কোনো কবি সাহিত্যিকের মধ্যে আমরা খুঁজে পাই না। এটাই হচ্ছে আল মাহমুদের, এই বৈশিষ্ট্যের কারণেই তিনি, এই গুণের কারণেই তিনি, এই গৌরবের কারণেই তিনি, আমি মনে করি তিনি বাংলাদেশের যত চেষ্টাই করা হোক না কেন আল মাহমুদকে মুছে ফেলা যাবে না। আজকে যারা আমাদের এই ছোট্ট আয়োজনে আপনারা যারা মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মঞ্জু ভাই বিশেষ করে তার খুব ভোরে উঠতে হয়েছে, টাইমিং এর যে সমস্যাটা ছিল এটা আসলে নিউ ইয়র্কের হিসেবে টাইমিংটা করা হয়েছিল, কিন্তু তিনি তার চাইতেও 3 ঘন্টায় গিয়ে থাকায় খুব ভোরে উঠতে হয়েছে। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদেরকে সমৃদ্ধ করেছেন তার স্মৃতি কথা থেকে, আমরা অনেক কিছু, অনেক অজানা বিষয় জেনেছি। জাকির আবু জাফর তিনি তো অসাধারণ আমাদেরকে যে আবৃত্তি শুনিয়েছেন। তিনি শেষ জীবনে কবির খুব কাছে সান্নিধ্যে তিনি যে কথাটি বলেছেন, কবি যখন আর লিখতে পারবেন না এটা জানার পর যখন হতাশ হয়ে গিয়েছিলেন, তিনি একদম বিমর্ষ হয়ে গিয়েছিলেন, তখন তাকে অনেকটা পুনর্জীবন দিয়ে তাকে তার লেখা অনুলিখনের মাধ্যমে শেষ দিন পর্যন্ত যে কবিকে বাংলাদেশের গণমাধ্যমে এবং বাংলাদেশের সাহিত্যে যিনি বাঁচিয়ে রেখেছেন, কবি জাকির আবু জাফরকে অশেষ কৃতজ্ঞতা। আমরা এই মুহূর্তে শাহিন রেজা ভাইকে আমরা দেখতে পাচ্ছি না, তিনি সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন। ডক্টর তুহিন, যিনি তার কিছু কথা বাকি রয়ে গিয়েছিল, তিনি বলেছিলেন যে আরো কিছু কথা বলবেন, আমরা আর আজকে শুনতে পারলাম না। নিশ্চয়ই আমরা এরকম ঘুরে ফিরে আল মাহমুদের মৃত্যুর দিবস আমাদের ঘুরে ফিরে আসবে, হ্যাঁ জন্মদিন আসবে, আমরা আরো ভালো পরিসরে, আরো ভালোভাবে, ভালো আয়োজনে আমরা এ ধরনের কথাগুলো আমরা শুনবো। আমরা যত এই পরিসরটি যত ছোটই হোক না কেন, আমরা শুরুর দিকটাতে কিছুটা আমাদের প্রযুক্তিগত সমস্যার কারণে যারা শুরুর দিকে চেষ্টা করেছিলেন তারা অনেকের কিছুটা বিচ্যুতি হয়েছে। তারপরও আমি বিশ্বাস করি আমাদের যে ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ, এটাতে এই লাইভটি বছরের পর বছর ঘুরে বেড়াবে এবং হাজারো মানুষ এটি দেখবেন, এখান থেকে জানবেন আল মাহমুদ সম্পর্কে, এবং এই আল মাহমুদকে জানার মধ্য দিয়ে আমি মনে করি বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের কাব্য, এই সব কিছুর মধ্যে আল মাহমুদকে বাঁচিয়ে রাখবেন বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই আয়োজনটি আমরা শেষ করতে চাচ্ছি। আপনাদের সকলের প্রতি আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা। আমরা লাইভটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। যারা আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে ছিলেন এবং আরো এই লাইভটি আরো বছরের পর বছর এটা ভার্চুয়াল জগতে ঘোরার সময় যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখছি, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে রাখছি। বিভিন্ন পর্যায়ে লাইভে অনেকে
যোগ দিয়েছিলেন, অনেকে বেরিয়েছেন, প্রযুক্তিগত কারণে অনেকে সরে যেতে হয়েছে। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ আলোচক এবং দর্শক শ্রোতা সকলের প্রতি। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।